হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা সেল ডিভিশনের সেকেন্ড ক্লাস এবং লাস্ট ক্লাস করছি। আজকে যখন আমরা ক্লাসটা শেষ করব, শেষ করার পর আমরা এমন কিছু শিখব যে আমাদের এডমিশনে গিয়ে আর কোনো প্রশ্নের চিন্তা করতে হবে না। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা সামনে, তাদেরও ইনশাআল্লাহ এমসিকিউতে অন্যদের থেকে ভালো করার একটা দক্ষতা ক্রিয়েট হবে। তোমরা একটু দ্রুত কমেন্টের মধ্যে জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কি না। আমরা আজকে শুরুতেই একেবারে পড়ালেখায় চলে যাব, প্লিজ। দ্রুত সবাই বলো। অল ক্লিয়ার, ওকে। সো আমরা প্রথমে চলে আসি, গতকাল মাইটোসিস পড়িয়েছি, এখন আমরা পড়বো অনিয়ন্ত্রিত মাইটোসিস। ওকে, অনিয়ন্ত্রিত মাইটোসিস জিনিসটা আমি তোমাকে আগে বোঝাই। এই জিনিসটা যদি বুঝতে পারো তাইলে বুঝবা যে তোমার এডুকেশনাল যে লাইফ ছিল আগে, ওখানে একটা লাই ছিল। কি জিনিস? এটা একটা কোষ, ইউজুয়ালি এখান থেকে দুইটা কোষ উৎপন্ন হবে, তাই না? সো দিস ইজ মাইটোসিস। কিটা? মাইটোসিস। তাহলে বলো তো আমাকে, এই কোষটা যে বিভাজন হয়ে দুইটা হইলো, সমস্ত কিছু কে নিয়ন্ত্রণ করলো? এই যে ডিএনএটা না, এই ডিএনএটা না, বা ডিএনএতে থাকা জিন না, নিয়ন্ত্রণ করলো কিনা? তো কোনো কারণে এক কাজ করো তো তুমি, ধরা যাক এই যে জিনটার ভেতরে সূর্যালোকের ইউভি রের কারণে, কিংবা হচ্ছে সিগারেটের টারের কারণে, কিংবা কোনো কেমিক্যালের কারণে, কিংবা কোনো কেমিক্যাল, এই ডিএনএটার মধ্যে একটা চেঞ্জ ঘটলো। কি ঘটলো ডিএনএর মধ্যে? চেঞ্জ, বা তোমরা সবাই জানো দিস ইজ কল মিউটেশন। মিউটেশন ঘটলো। তাহলে এখন কি হবে ভাবো তো? এখন কি হবে? এখন যেটা হবে যে এখান থেকে একটা দারুণ ঘটনা ঘটবে, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা কোষ, রাইট? চারটা কোষ থেকে আটটা কোষ। এই পুরো ঘটনাটার জন্য সময় লাগে ধরা যাক 1 ঘন্টা, ধরা যাক 10 মিনিট। কত লাগে? 10 মিনিট। ধরা যাক 10 মিনিট। ওকে, ধরা যাক 10 মিনিট সময় লাগে একটা কোষ থেকে আটটা কোষ তৈরিতে। কিন্তু কোনো কারণে যদি এই ডিএনএটা যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, এই জিনটার যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, মিউটেশন হয়, তখন এই পুরো প্রসেসটা সময় লাগবে মাত্র 1 মিনিট। কত সময় লাগবে? 1 মিনিট। তাহলে বলো তো, আগে যেটা 10 মিনিটে ঘটতো, এটা যদি এখন 1 মিনিটে ঘটে, তাহলে এটা কি এমন বোঝাচ্ছে না যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এত কোষ তো আমি চাই নাই। আমি একটা প্রসেসের ভেতর দিয়ে যাইতে চাইছি, আমি এত কোষ চাই নাই। আমি এত অল্প সময়ে এত কোষ চাই নাই। নিয়ন্ত্রণের বাইরে চলে গেল না? গেল কি না? তাহলে এবার একটু দেখো, তোমার হাত যদি এরকম হয়, তাহলে এই জায়গায় যদি অনিয়ন্ত্রিত, মানে এই ঘটনাটা 1 মিনিটে ঘটে, তাহলে বলো তো তোমার এখানে একটা টিউমার হবে কিনা? বলো তোমার এখানে একটা টিউমার হবে কিনা? এই যে টিউমার তৈরি হচ্ছে না, দেখো ভালো করে, এই যে টিউমার তৈরি হচ্ছে না, এটাকে বলে নিওপ্লাসিয়া। কি বলে? নিওপ্লাসিয়া। আলিম স্যারের বইয়ে কিন্তু এই টার্মগুলো দেওয়া হয়েছে, দারুণ কিছু টার্ম ওখানে দেওয়া হয়েছে। তাহলে বলো তো, টিউমার তৈরি হচ্ছে এখানে, হোয়াট ইজ দিস? দিস ইজ নিওপ্লাসিয়া। তাহলে এবার বলো তোমরা আমাকে, 10 মিনিটে যেটা ঘটছে সেটা মাইটোসিস না? বাট 1 মিনিটের মধ্যেই এতগুলো ঘটনা ঘটে গেল, এটার নাম কি বলো? অনিয়ন্ত্রিত মাইটোসিস। কি এটা? অনিয়ন্ত্রিত মাইটোসিস। তাহলে বলো, অনিয়ন্ত্রিত মাইটোসিস যদি হয়, আমার কোষের সংখ্যা কি তুলনামূলক বেশি হবে না? হবে। হলে আমার এখানে টিউমার তৈরি হবে না? বলো তো, এই টিউমার তৈরিকে আমরা কি বলবো? নিওপ্লাসিয়া। এখন প্রশ্ন হচ্ছে, যদি নিওপ্লাসিয়াটা ওখানেই থাকে, দ্যাট ইজ বিনাইন। বিনাইন শব্দের অর্থ হচ্ছে খারাপ নয়। ওকে, মনে রাখো, বিনাইনটা খারাপ নয়। এখন প্রশ্ন হলো, এই জিনিসটা এদিক ছড়াচ্ছে, এই জিনিসটা এদিক যাচ্ছে, এই জিনিসটা অন্য জায়গায় যাচ্ছে, এই যে ছড়িয়ে পড়তেছে, বলো তো জায়গাটা কি চেঞ্জ করলো না এখান থেকে? তাহলে এটার নাম কি জানো? মেটাস্টেসিস। মেটাস্টেসিস। এই যে মেটা শব্দের অর্থ হলো চেঞ্জ, আর স্টেট মানে হলো ধ্রুব, কনস্ট্যান্ট জায়গা। তাহলে বলো আমাকে, এখান থেকে যদি বিভিন্ন জায়গায় এই টিউমারের কোষগুলো ছড়িয়ে পড়ে, এটাকে আমরা মেটাস্টেসিস বলতে পারি না?
কেন আমরা মেটাস্টেসিস বললাম? ওসিস মানে হলো একটা প্রক্রিয়া, স্টেট মানে হলো যেখানে স্থির ছিল সেখান থেকে চেঞ্জ হইলো, সারা দেহে ছড়িয়ে গেল, তার যেখানে থাকার কথা সেখান থেকে বিভিন্ন জায়গায় চলে গেল, গেল কি না? দিস ইজ কল মেটাস্টেসিস। এখন বলো আমাকে, এই টিউমারটা প্রথম যখন তৈরি হয়েছে তখন আমরা তাকে কি বলেছি? নিওপ্লাসিয়া। টিউমারটা যখন এখানে চুপচাপ বৈশা ছিল তখন আমরা এটাকে কি বলেছি? বিনাইন নিওপ্লাসিয়া। এখন দেখো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, কোন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ছে? মেটাস্টেসিস। তাহলে বলো তো এটা আর কি বিনাইন আছে, ভালো আছে? নাই। তখন আমরা এই টিউমারটার নাম কি দিব? ম্যালিগন্যান্ট নিওপ্লাসিয়া। কি বলবো? ম্যালিগন্যান্ট নিওপ্লাসিয়া। তাহলে বলো তো আমাকে, বিনাইন ভালো না ম্যালিগন্যান্ট ভালো? বিনাইন ভালো। একটা ভালো না, মানে মন্দের ভালো আর কি। বিনাইনটা ভালো, খারাপ কোনটা? ম্যালিগন্যান্টটা। তোমরা কি এবার বুঝতে পারছো? তাহলে তোমরা এবার আমাকে বলো তো, সমস্ত ঘটনা ঘটলো, এই যে টিউমার হইলো, টিউমার ছড়িয়ে পড়লো, এই সমস্ত ঘটনা কি কারণে ঘটলো? এই যে খারাপ খারাপ জিনিসগুলোর কারণে না? খারাপ খারাপ জিনিসগুলোর কারণে না? তারা এসে কি করছে? এখানে ডিএনএটাতে চেঞ্জ ঘটাইছে। চেঞ্জের নাম কি? মিউটেশন। মিউটা শব্দের অর্থ চেঞ্জ। চেঞ্জের নাম কি? মিউটেশন। তাহলে বলো তো আমাকে, এই জিনিসগুলোকে আমরা কি বলতে পারি না? ক্যান্সার তৈরিকারী উপাদান। কি বলতে পারি? ক্যান্সার তৈরিকারী উপাদান বা কার্সিনোজেন। কি বলতে পারি? জেন মানে হচ্ছে যারা তৈরি করে, যারা তৈরি করে বা যারা জেনেসিস করে, তৈরি করে। আর কার্সিনোমা শব্দের অর্থ হলো ক্যান্সার বা টিউমার। বলো, এই খারাপ খারাপ জিনিসগুলোর নাম তাহলে আমরা পেলাম কার্সিনোজেন। এখন আমরা আবার এখানে ফিরে যাব। বলো তো এখানে কি ঘটছে? তথ্যের পরিবর্তন ঘটেছে, তথ্য বিকৃতি ঘটেছে, ঘটেছে না? তথ্য বিকৃতিকে আমরা কি বলেছি? মিউটেশন বলেছি। তাহলে বলো তো আমাকে, যে তথ্যগুলার, যে জিনটার মিউটেশন ঘটলো, এখন এই জিনটার নাম আমরা কি দিতে পারি? এই জিনটার নাম এখন আমরা কি দিতে পারি? অনকোজিন বলতে পারি না? অনকোজিন। জিন মানে হচ্ছে এই জিনটার কথা বলতেছে, শব্দের অর্থ বোঝার চেষ্টা করো। জিন মানে এই জিনটার কথা বোঝাচ্ছে, ডিএনএটার কথা বোঝাচ্ছে। আর অনকো মানে কিন্তু টিউমার বা ক্যান্সার। অনকো মানে কি? টিউমার বা ক্যান্সার। তাহলে বলো তো, এই জিনটা কি ক্যান্সার তৈরি করতেছে না? এই জিনটাই কি টিউমার তৈরি করতেছে না? তাহলে অনেকগুলো টার্ম শিখছি, আমরা একবার রিপিট করি। পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। বলো, কারা কারা আমাদের ডিএনএর তথ্যের বিকৃতি ঘটাইতে পারে? আল্ট্রাভায়োলেট রে, যেমন সিগারেটের টার আছে, এবং আরও অনেক কেমিক্যালস আছে যারা ঘটাইতে পারে। ওকে, কাতে ঘটায়? ডিএনএ বা জিনের মধ্যে ঘটায়। তখন এর নাম হয়ে যায় অঙ্কোজিন। শব্দটা খেয়াল করো, শেষে জিন লেখা আছে, অনকোজিন। এই যে তথ্য বিকৃতি ঘটলো, এই প্রসেসটার নাম কি? এই ঘটনাটার নাম কি? মিউটেশন। মনে রাখবা, শন মানে প্রক্রিয়া। শন মানে, আহারে, শন মানে প্রক্রিয়া। তো তারপরে দেখো কি হবে, একটা কোষ থেকে 8টা কোষ তৈরিতে যত সময় লাগতো এখন স্পিড হবে, ফাস্ট হবে। ঠিক আছে? একটা সময় আমরা কি শিখতাম জানেন সুই ভাই? একটা কোষ থেকে যদি 2টা কোষ হয় তাহলে এটা মাইটোসিস। একটা কোষ থেকে নাকি 3টা কোষ হলে অনিয়ন্ত্রিত মাইটোসিস। আরে একটা কোষ থেকে 3টা কোষ কেমনে হবে? পাগল নাকি? একটা কোষ থেকে 3টা কোষ হবে না। বরং একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরিতে যে সময় লাগতো ওটা আরো ফাস্ট হবে। দ্যাট ইজ কল্ড অনিয়ন্ত্রিত মাইটোসিস। মানে কোনো নিয়ন্ত্রণ নাই প্রসেসের ভেতরে, তাই না? খাওয়া পৃথিবীতে সব জায়গায় সেম। আপনি কোনোদিন ভাত খাইতেছেন মুখ দিয়ে, রাইট? এখন যদি বলা হয় অনিয়ন্ত্রিত ভাত খাওয়া, তার মানে কি নাক দিয়ে খাওয়া? মুখ দিয়ে খাওয়া। প্রসেস স্টিল সেম, শুধু ফাস্ট হয়ে গেল ব্যাপারটা। চোখ মুখ বন্ধ করে 6 বেলা ভাত খাইতেছো। ওকে, আচ্ছা। যদি দ্রুত ঘটনাগুলো ঘটতে থাকে, কোষ বিভাজন চলতে থাকে, তাহলে কি ঘটনা ঘটবে? একটা জায়গায় অনেকগুলো কোষ তৈরি হবে। দিস ইজ কল্ড টিউমার, রাইট সুই ভাই? তাহলে টিউমারটা যে তৈরি হচ্ছে এটার নাম কি? নিওপ্লাসিয়া। এই টিউমারটা যদি ওখানেই থাকে তাহলে এটার নাম কি? বিনাইন নিওপ্লাসিয়া। ওইটা যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটার নাম কি? মেটাস্টেসিস। ছড়িয়ে যদি যায় এটার নাম কি আর বিনাইন থাকবে, ভালো থাকবে না? এটার নাম কি হবে? মেলিগন্যান্ট নিওপ্লাসিয়া বা খারাপ নিওপ্লাসিয়া বা ক্যান্সার টিউমার। ক্যান্সার টিউমার। এই তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এখন প্রশ্ন আসে যে এই পুরো প্রসেসটা এইরকম থাকলে ভালো না?
তাহলে বলো তো এইরকম যদি রাখতে চাও তাহলে কোষ বিভাজন কমাইতে হবে না? কোষ বিভাজনের পরিমাণ কমাইতে হবে না? তাহলে কে কমায় এটা? কে সবসময় কমায় রাখে? তুমি দেখো, তুমি কিন্তু এমন কাজ করো যেটা তোমার ফ্যামিলি চায় না, এমন কাজ করো যেটা তোমার ফ্যামিলি চায় না, বাট তারপরেও তুমি করো, রাইট? যেমন ধরা যাক রাত্রে 10টার দিকে 11টার দিকে বাড়িতে আসা তোমার বাপের পছন্দ না, তুমি তাও আসো। তুমি আমাকে বলো তো, তোমার বাপ যতদিন বাইসে থাকবে ততদিন কি দেরি করে আসতে পারবা? তোমার বাপ যেদিন বাইসে থাকবে না সেই দিন দেখা যাবে তুমি রাত 2টা 3টা, তোমার আর কেউ কিছু বলতেছে না, রাইট? তাহলে মাথার একজন ছাতা লাগে মাথার উপরে, নিজেকে নিয়ন্ত্রণ করতে, ফ্যামিলি নিয়ন্ত্রণ করতে একজন ছাতা লাগে। তাহলে বাপ যতদিন আছে এই জিনিসটা তুমি বুঝবা না, বাপ যেদিন চলে যাবে সেই দিন তুমি এই জিনিসটা বুঝবা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই কনসেপ্টটা এখন চেষ্টা করি। ঠিক আছে ভাই, এই যে সেলটা আছে, দিস ইজ সেল, এর ডিভিশন হবে, কিন্তু এই সেলটাকে যদি আপনি কোষ বিভাজন দমিয়ে রাখতে চান তাহলে এখানে কিছু প্রোটিন আছে। কি আছে সুই ভাই? প্রোটিন আছে। এই দেখছো প্রোটিনগুলা, এই প্রোটিনগুলোর নাম হচ্ছে 53 নাম্বার প্রোটিন P53। এগুলো কিন্তু প্রোটিন, ভালো করে দেখো, দিস ইজ P53 প্রোটিন। এগুলো হচ্ছে কোষের বাপ। তাহলে বলো তো এই P53 প্রোটিন কি করে? কোষ বিভাজনটাকে কমায় রাখে না? তাহলে আমরা লিখব কোষ বিভাজন দমিত করে, কমিয়ে রাখে, মানে আমার যতটুকু দরকার তার বেশি তুমি করতে পারবে না, দমিত করে, রাইট? তাহলে বলো তো এই কোষের মধ্যে কিছু আছে না, এই যে সাইক্লিন এবং সিডিকে, সাইক্লিন এবং সিডিকে কমপ্লেক্স দুইজন মিলে, এরা কি কোষ বিভাজন বৃদ্ধি করে না? কোষ বিভাজন বৃদ্ধি করে না? বলো, বৃদ্ধি করে কিনা? করে। আবার চিন্তা করো তো, এই যে বাইরে থেকে যারা আসে, গ্রোথ ফ্যাক্টর বা হরমোন বা এরিথ্রোপয়েডিন ইত্যাদি ইত্যাদি, এরা আইসা যখন এই কোষটাকে বলে যে কোষ বিভাজনের তো সময় হয়ে গেছে, এরাও কি কোষ বিভাজন বৃদ্ধি করে কিনা? বলো, গ্রোথ ফ্যাক্টর যদি কোষকে ধাক্কা দেয় সেল ডিভিশন বাড়বে কিনা? বাড়বে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, কোষের ভেতরে দুইজন আছে, অনেকগুলো আছে, এরা বেসিকলি P53 বা 53 নাম্বার প্রোটিন। খেয়াল করেন, দিজ আর প্রোটিন। এই প্রোটিনটা কোষ বিভাজনটাকে কমিয়ে রাখে, কোষ বিভাজনটাকে দমিত রাখে। বাট ভেতরে যে অভ্যন্তরীণ ফ্যাক্টর, বাইরের যে বাহ্যিক ফ্যাক্টর, এরা কি করে? কোষ বিভাজন বাড়ায়। তাহলে একটা ব্যালেন্স থাকবে না? এখন ব্যালেন্স থাকবে কিনা? এটা ব্যালেন্স থাকবে, সব ঠিকঠাক চলতেছে। মানে আমার 8টা কোষ তৈরিতে যদি আমার 10 মিনিট লাগে, 10 মিনিট লাগবে। কোনোদিন যদি এই জিনিসগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো, তুমি বাড়িতে বাপ নাই, তাহলে সেদিন খালি কোষ বিভাজন চলতেই থাকবে। সেদিন কি হবে? টিউমার হবে, রাইট? তাহলে তোমরা আমাকে বলো তো, এগুলার যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায়, এদের যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায়, কোষে আরো যারা আছে সবার যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায়, তখনই তো টিউমার হবে, হবে না? সবার নিয়ন্ত্রণ যদি হারিয়ে যায় টিউমার হবে। স্পেসিফিক কারোর নিয়ন্ত্রণ না, দেখো সবার নিয়ন্ত্রণ হারিয়ে গেলে টিউমার হবে, রাইট? কম বেশি হয়ে গেছে, কেউ নষ্ট, কেউ ভালো, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, এখন আমরা যেটা করব সেটা হলো, এই P53 কিন্তু গার্ডিয়ান অফ জিনোম, মনে রাখবা, এরা গার্ডিয়ান। বুঝতে পারছো? এরা প্রোটিন না সুই ভাই? এই প্রোটিনগুলো কি এখানকার ডিএনএ থেকেই উৎপন্ন হয়েছে কিনা? আমরা তো জানি প্রোটিন তো ডিএনএ থেকে আসে, তাই না? ট্রান্সলেশন প্রক্রিয়ায়। তাহলে তোমরা আমাকে বলো তো, এ কোষ বিভাজনের ডিসিশন দেয় না? ডিএনএ বা জিন কোষ বিভাজনের ডিসিশন দেয় না? ওরাই কি করছে? গার্ডিয়ান তৈরি করছে, করে বলছে যে তোমরা আমাকে, মানে তোমরা আমার উপরে থাকো, যে আমি মাঝে মাঝে যেন ভুলভাল ডিসিশন না দেই। কিছু বুঝছেন? আমি বাচ্চা পয়দা করলাম, করে ওকে বললাম তুমি আমার গার্ডিয়ান, তুমি আমার মাথার উপরে থাকো। এই জিনিসটা মনে রাখবা। P53 বেসিক্যালি ডিএনএ থেকেই আসে। তাহলে এরা প্রোটিন, ওরাও কিন্তু একবারে পুরো জেনেটিক প্রোগ্রামকে, জিনকেও নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছো তোমরা? জিনকেও নিয়ন্ত্রণ করে। প্রিয় স্টুডেন্ট, এখন যেটা আমরা করবো, আমরা এখন স্লাইডে যত প্রশ্ন আসে সলভ করব। চিন্তা করো না, আজকে একটা গল্প আছে, দারুণ গল্প। ওকে, আজকের গল্পটা কেউ মিস করবা না। মনে করবা আজকে যে গল্পটা তোমরা শিখবা, আজকে যে গল্পটা তোমরা শিখবা, এই গল্পটা দিয়ে তোমরা পুরো চ্যাপ্টারটাই মনে রাখতে পারবা। দারুণ একটা জিনিস তোমাদের আমি পড়াবো। স্যার কেমন আছেন? স্যার ভালো আছে। আমি স্যার না রে ভাই। দেখো, আচ্ছা মনে করো অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার, অঙ্কোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ নাম শুনছো? ধরা যাক অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার বা টিউমার, তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো।
জেনেসিস মানে কি? তৈরি না সুই ভাই? তাহলে বলো তো অঙ্কোজেনেসিস মানে কি? ক্যান্সার তৈরির প্রক্রিয়া, ক্যান্সার তৈরির প্রক্রিয়া। এবার বলো এখানে অঙ্ক আছে না, এখানে এটা জিন না জেনেসিস? জিন। তাহলে এটা একটা প্রক্রিয়ার কথা বলছে না সুমি ভাই? আর এখানে একটা কি জিনের কথা বলছে না? তোমরা যদি এই জিনিসটা বোঝো তাহলে পরীক্ষার হলে আনসার করতে পারবা। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে কোন জিনটি টিউমার বা ক্যান্সার তৈরির জন্য দায়ী? অনকোজেনেসিস, অনকোজিন, মিউটাজেন, কার্সিনোজেনিক, 4টা শব্দ দিয়ে দিবে। কোন জিনটি যে না বলছে সাথে সাথে কিন্তু তোমাকে শব্দ থেকে জিন খুঁজে বাইর করতে হবে। দেখো এই যে জিন আর জেন পাশাপাশি আছে, কনফিউজ হওয়া যাবে না। তাহলে অনকোজিন মানে কি? যে জিনটি ক্যান্সার তৈরির জন্য যায়। কোন জিনটা সুবি ভাই? যে জিনটার মিউটেশন হয়েছে, যে জিনটা তথ্য বিকৃতি হয়েছে, রাইট? আচ্ছা, এবার চলে আসি মিউটাজেন। কিটা? মিউটাজেন শব্দটা দেখেন, মিউটা মানে কি? মিউটেশন না? মিউটা মানে মিউটেশন, জেন মানে কি? যারা তৈরি করে, যারা জেনেসিস করে, রাইট? যারা জেনেসিস করে। তাহলে বলো তো মিউটাজেন বলতে আসলে কি বোঝাইছে? যারা মিউটেশন তৈরি করে। হ্যাঁ, মিউটাজেন মানে হচ্ছে যারা মিউটেশন জেনেসিস করে। কারা সুবি ভাই? আল্ট্রাভায়োলেট রে, সিগারেটের টার, বিভিন্ন ধরনের কেমিক্যাল, তাই না? ঠিক কিনা? আচ্ছা, এবার চলে আসি আমরা কার্সিনোজেনিক মানে কি? এই জেনিক মানেও কি? যারা তৈরি করে, যারা জেনেসিস করে, সেম কথা না? যারা জেনেসিস করে। কার্সিনোমা মানে কিন্তু ক্যান্সার। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে কার্সিনোজেনিক কি? এই বলো তো, সুপারি, জর্দা, তামাক, সিগারেট, আল্ট্রাভায়োলেট রে, এগুলো কি কার্সিনোজেনিক না? মাঝে মাঝে দেখবা লেখা আছে যে সিগারেট স্মোকিং ইজ কার্সিনোজেনিক। অনেক সিগারেটের প্যাকেটে লেখা আছে। তোমরা তো বাংলাদেশে সিগারেটের প্যাকেট দেখছো, দেশের বাইরে বিভিন্ন সিগারেটের প্যাকেটে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলা আছে। ইভেন বাংলাদেশে মনে লেখা আছে যে সিগারেটে কার্সিনোজেন আছে। মানে কি? ক্যান্সার তৈরিকারীর উপাদান আছে। একটু খেয়াল করছেন? মানুষ যেহেতু কার্সিনোজেনিক কথাটা বোঝে না, সিগারেটের মধ্যে ওইটা দিচ্ছে, তাহলে মানুষ বুঝবে না, আচ্ছা এটা কোনো কিছুই না, খাও ইচ্ছা মতো, রাইট? আচ্ছা, এবার চলে আসি মেটাস্টেসিস মানে কি? মনে আছে? মেটা মানে চেঞ্জ, আর স্টেট মানে হলো একটা জায়গায় স্থির থাকা, সেখান থেকে চেঞ্জ হওয়া। তাহলে ক্যান্সার ছড়িয়ে পড়াকে কি বলে সুই ভাই? মেটাস্টেসিস, রাইট? আচ্ছা, এবার চলে আসি ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস। তোমরা কি জানো এবার অনন্ত জলিল একটা মুভি বাইর করছিল, সেই মুভিতে বলছিল যে ভাইরাস ক্যান্সার সৃষ্টি করে। পোলা পান্ডা তো ধুমায় বলতেছে ভাইরাস কেমন ক্যান্সার সৃষ্টি করে। অনন্ত জলিলকে তো কোপায় দিছে। বুঝতে পারছেন না? অনন্ত জলিল ঠিকঠাক করতে বলে নাই, এটা ভুল বলছে। মনে রাখবা এইচপিভি, এটার বাংলা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস। হিউম্যান পেপিলোমা ভাইরাস, পেপিলোমা ভাইরাস। এই ভাইরাসটা ক্যান্সার তৈরি করতে পারে, কারণ এই ভাইরাসের যে ডিএনএটা আছে না, ওই ভাইরাসের যে ডিএনএ আছে সেখানে B6 B7 বলে দুইটা জিন আছে, আলাদা আলাদা দুইটা তথ্য আছে। এই তথ্য দুইটা কি করে সুই ভাই? ক্যান্সার তৈরি করে। আবার বলেন, কোন ভাইরাস ক্যান্সার সৃষ্টি করে? এইচপিভি, হিউম্যান পেপিলোমা ভাইরাস। এটা কিন্তু জরায়ুর মুখে ক্যান্সার তৈরি করে, সার্ভিক্সে। তোমরা শুনছো না জরায়ু মুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার? নাম শুনছো না? মেয়েদের হয় এটা। সো এইটা কিন্তু এমন একটা ক্যান্সার যেটা আবার ভ্যাকসিন নিলে আর কখনো, এটা ভ্যাকসিন নিলে আর কখনো কি হয় না? হয় না। তাহলে তোমরা যারা হিউম্যান পেপিলোমা ভাইরাসের ভ্যাকসিন নাও নাই, তোমরা একটু খোঁজ নিবা কত বছর বয়সে কোথায় গেলে এই ভ্যাকসিনটা নেওয়া যায়। মনে রাখবা মোটামুটি সবাই একটা সার্টেন এজ পর এই ক্যান্সারের ঝুঁকিতে থাকে। নিজের মা, নিজের বোন, নিজের বউ, নিজের প্রেমিকা, নিজের দাদি, নানি, সবাই। তোমরা কি কোনো খোঁজ নিছিলা যে আমার মা যেন ক্যান্সার মুক্ত থাকে, একটু আমি ভ্যাকসিনটার ব্যবস্থা করি? কখনোই করো নাই। ফেসবুকে স্ট্যাটাস মারো মায়ের ভালোবাসা, তাই না সুই ভাই? আমি আমার মাকে খুব ভালোবাসি, কেউ যদি মারে না গালি দেয় খুব খেপে গিয়ে মনে হচ্ছে গলাটা কেটে নিয়ে আসি, আর এদিকে মা ক্যান্সারের ঝুঁকিতে আছে, কোন খোঁজ নাই। এত পড়ালেখা করে লাভ কি? ইন্টারমিডিয়েটে মেডিকেলে যেয়ে লাভ কি যদি তুমি নিজের ফ্যামিলির জন্য না করতে পারো? সো এই খোঁজটা তোমরা নিবা, ঠিক আছে?
ওকে, শেষ সুবি ভাই, এটা সবাই পারবে, আমি এখানে আর নাই। আজকে একটা দারুণ জিনিস শেখাবো তোমাদের। কোনো কিছু কি আমরা রেখে আসছি? এই যে এই জিনিসটা আমরা রেখে আসছি, আমরা এটা 1-2 মিনিটের মধ্যে শেষ করি। দেখো তো, ক্যান্সার শব্দের অর্থ হলো এখানে ক্যান্সার আছে, এদিক ছড়ায়, এদিক ছড়ায়, এদিক ছড়ায়, এদিক ছড়ায়। বলো তো, এটা ক্রাবের মতো লাগতেছে না? ক্রাব বা কাকড়া, এই যে পায়ের মতো। তাহলে যদি আমরা কোনো ক্যান্সারের এক্স রেও দেখি, বুঝছো, যে জায়গায় ক্যান্সার হয়েছে মনে হবে আশপাশে ক্র্যাবের মতো ছড়াই গেছে, এরম লাগে, সাঁড়াশির মতো লাগে। ওকে। 2, ক্যান্সার কোষের নিয়ন্ত্রণ বিনষ্ট হয় কার? মনে রাখবা, এটা আলিম স্যারের বই থেকে আছে। সাইক্লিন সিডিকের, এটা অভ্যন্তরীণ উদ্দীপনা, এর নিয়ন্ত্রণ শেষ। এটা অভ্যন্তরীণ উদ্দীপনা, এরও নিয়ন্ত্রণ শেষ। দেখছো P53 প্রোটিন যে গার্ডিয়ান, তারও নিয়ন্ত্রণ শেষ। P27 প্রোটিন বলে আরও একটা 7 আছে, প্রোটিন আছে, ওরও নিয়ন্ত্রণ শেষ। তাহলে দেখো, সবার নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে ক্যান্সার হয়। এখানে একটা দিয়ে দিবে P28, বুঝছেন সুই ভাই? আচ্ছা, কোষ বিভাজন থেকে বিরত রাখা প্রোটিনের নাম কি বলো তো? এই যে বিরত রাখে আসবে। মানব দেহে ডিফেক্টিভ P53 কত? আমাদের কোষে যতগুলো P53 আছে না, এই প্রোটিনগুলা, তার মধ্যে হাফ নষ্ট, ডিফেক্টিভ। প্রশ্ন হলো ভাই, হাফ যদি ডিফেক্টিভ হয় তাহলে ক্যান্সার হওয়ার কথা। আরে বাকি হাফ ঠিক আছে না? বাকি হাফ, তোমরা তো নৈরাশ্যবাদী কেন? বাকি হাফ P53 ভালো আছে, তাহলে তারা কি করবে সুই ভাই? কোনো প্রবলেম হতে দিবে না, রাইট? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা মানুষই কিন্তু ক্যান্সারের ঝুঁকিতে থাকে, জানো তোমরা এটা? প্রত্যেকটা মানুষের, মানে মৃত্যু, ধরা যাক মানুষ তো আগে আগে মারা যায় আর কি, মানে যে আগে আগে না মারা যায় তো মানুষ ক্যান্সার সবাই মারা যেত, রাইট সুই ভাই? সাবধান, নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। ওকে, ক্যান্সার কোষের গ্রোথ ফ্যাক্টর, তোমরা আমাকে বলো তো, একটা কোষ যদি বিভাজন করে ক্যান্সার হইতে চায়, তাকে বাইরে থেকে কি ফ্যাক্টর আসতে হবে না? ধাক্কা দিতে হবে না যে বিভাজন করো বিভাজন করো? ক্যান্সার কোষ এগুলোর অপেক্ষায় থাকে না, সে নিজের গ্রোথ ফ্যাক্টর নিজেই তৈরি করে, বাইরে থেকে লাগে না, নিজেই তৈরি করে নেয়। মেডিকেলে গেলে আমরা একটা জিনিস শিখি সুবি ভাই, মানুষ মারা যায় কিন্তু ক্যান্সার কোষ অমর, জানেন আপনি? ক্যান্সার কোষ অমর। ক্যান্সার কোষকে আপনি যে কোনো পরিবেশে রাখেন, টিকে থাকবে সে। আচ্ছা, এখানে চলে আসি আমরা। এই দুইটা জিনিস আলিম স্যারের বইয়ে আছে, ভালো করে দেখো। আমি আজকে বোঝাবো, নেক্সট টাইমে যেন আর তোমাকে বুঝতে না হয়, ঠিক আছে? আচ্ছা বলো তো, পজিটিভ ধরনের কোষ চক্র আর নেগেটিভ ধরনের কোষ চক্র মানে কি বলো তো? পজিটিভ ধরনের কোষ চক্র মানে কি? যে কোষ চক্র বিভাজন বৃদ্ধি করে, তাই না? কোষ বিভাজন বাড়ায়, তাহলে কোষ চক্র যত ঘটবে কোষ বিভাজন তত বাড়বে। নেগেটিভ ধরনের কোষ চক্র মানে কি? বিভাজন হ্রাস করে, যে, তাই না? ঠিক কি না? এবার বলো আমাকে, আমাদের শরীরে একটা জিন আছে, ধরা যাক অনেক জিন আছে, প্রোটো অঙ্কোজিন। অঙ্ক মানে কি? ক্যান্সার না সবি ভাই? তাহলে এটা মানে কি? ক্যান্সার জিন বোঝাচ্ছে না? ক্যান্সার জিন বোঝাচ্ছে না অঙ্কোজিন? তাহলে এবার আমাকে বলেন তো, প্রোটো মানে কি? এই ক্যান্সার জিনটাতে কি এখন ক্যান্সার অবস্থায় আছে? নাই, ক্যান্সারের আগের অবস্থায় আছে। তাহলে বলেন তো, এই জিনটা কি এখন ক্যান্সার ঘটাচ্ছে? ঘটাচ্ছে না। যখনই সে মিউটেশন হয় তখনই তার নাম হয়ে যায় অঙ্কোজিন, প্রোটো কথাটা বাদ যাবে। তাহলে চিন্তা করে দেখেন, প্রোটো অঙ্কোজিন, এটা যদি মিউটেশন হয় এই জিনটা অঙ্কোজিনে পরিণত হবে, ঠিক আছে? এবার বলেন, অঙ্কোজিনে যদি পরিণত হয় তাহলে কি কোষ বিভাজন বাড়বে না? ক্যান্সার হবে না? টিউমার হবে না? তাহলে এটা কি পজিটিভ ধরনের কোষ চক্র না? আবার আমি নিচেরটাতে আসি, টিউমার সাপ্রেসর জিন, বলেন তো এই জিনটা কি টিউমার তৈরি করে কিনা? সাপ্রেস মানে কি? কমিয়ে দেয়। তাহলে বলেন তো এই জিনটা আসলে কি টিউমার তৈরি কমিয়ে দেয় কিনা? টিউমার সাপ্রেসর জিন মানে সে টিউমার হইতে দেয় না। তাহলে বলো তো, যদি টিউমার হইতে না দেয় তাহলে কি কোষ চক্র বেশি হবে? কোষ বিভাজন বাড়বে? কমবে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখি, টিউমার সাপ্রেসর জিন মানে হলো যে জিনটা কোষ বিভাজন কমিয়ে দেয়। বলো তো উদাহরণ দাও। এই যে এটার কথা বলি আমরা, প্রোটো অঙ্কোজিন মিউটেশন হয়ে গেলে কোষ বিভাজন বৃদ্ধি করে, তাহলে সে কি কিসে পরিণত হতে পারে? ক্যান্সার জিনে পরিণত হতে পারে। ক্যান্সার জিনে
পরিণত হয়। আর টিউমার সাপ্রেসর জিন, অর্থাৎ যে জিনটা টিউমার সাপ্রেস করে, টিউমার হতে দেয় না, তাহলে নাম কি বলো তো? P53 না? P53 জিন। P53 তো প্রোটিন, এই প্রোটিনটা যেখান থেকে তৈরি হয় তার নাম P53 জিন। বুঝতে পারছো? তোমার নাম আকবর, তোমার বাপের নাম হচ্ছে আকবরের বাপ। বুঝছো? P53 নামক প্রোটিনটা যে তৈরি করে তার নাম P53 জিন। বলো তো ওই জিনটা কি ক্যান্সার তৈরি হতে বাধা দেয় কিভাবে? P53 তৈরি করে কোষ বিভাজন কমিয়ে দেয়। বলো বুঝছো কিনা? এই প্রোটো মানে হচ্ছে আগের অবস্থা, প্রোটো মানে হচ্ছে বাচ্চা অবস্থা, প্রোটো মানে নিষ্ক্রিয় অবস্থা, প্রোটো মানে প্রাচীন, প্রোটো মানে অনুন্নত, প্রোটো মানে তেমন কিছু নাই, প্রোটো মানে গরিব। এবার বুঝছো? তাহলে প্রোটো অঙ্কোজিন গরিব জিন, অঙ্কোজিন ধনী জিন, সে ক্যান্সার বানায়। এই প্রিয় স্টুডেন্ট, আমরা মোটামুটি চলে আসছি। আমরা এখন প্রথমে গল্পটা করব, গল্পর পর আমরা বাকি কনসেপ্ট শিখবো। তোমরা কি এখন গল্প শুনতে চাও? বলো। সুই ভাই একটা বোর্ড, আমি তো একটা জায়গায় দেখতেছি, অন্য গ্রুপের কি অবস্থা দেখছো? যারা সুই ভাই পে করছে তাদের রেসপন্সিবিলিটি দেখেন, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করতেছে, রেগুলারিটি আছে তাদের মধ্যে। গতকালকেও কিন্তু এরা ভালো ক্লাস করছে। আর দেখেন যারা পে করছে না তাদের মধ্যে দেখেন মানে কনসিস্টেন্সি কিন্তু তুলনামূলক কম। তো এই জন্যই বলা হয়ে থাকে যে তুমি যত ভালো ক্লাসই পাও না কেন, সেম ক্লাসটা তুমি আমার ইউটিউবে পাও, সেম ক্লাসটা তুমি আমার টেলিগ্রামে পাও না কেন, তুমি ওখান থেকে ভালো করতে পারবে না, উল্টা তোমার আরো ক্ষতি হবে। সো অলওয়েজ ট্রাই করবা, কষ্ট করবা, প্রথমে কষ্ট করে বাপ মাকে বলে কয়ে টাকা ম্যানেজ করবা যেন বাপ মাও কষ্ট পায়। তারপর পে করবা, তাইলে মনে করবা এই যে বাপ মায়ের কষ্ট করে পে করতেছো, রুজি উপার্জন করে পে করতেছো, এইটার বিনিময় দেওয়ার জন্য একটা পজিটিভ ফোর্স ভেতরে তৈরি হবে। এছাড়া কোনোভাবে সম্ভব না। আমি তো এর আগে বলেছি সামনে 27 তারিখ, 27 তারিখে আমার কাছে অনেকগুলো ফোন আসবে, রাজীব ভাই মাফ করে দেন। গার্ডিয়ান ফোন দিয়ে বলে আমার ছেলে মেয়ে তো কান্নাকাটি করতেছে, আপনি মাফ না করে দিলে আজকে সবে কতটা মাপ পাবে না। কেন? আমার ছেলে মেয়ে আপনার কোর্স চুরি করে দেখছে, সেটা আমি জানতাম না, আজকে জানাইছে। বুঝতে পারছো? সো এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা যেন এই ধরনের সিচুয়েশন কখনো না হয়। সবে কদরে যেন হাত তোলার সময় যেন এই সিচুয়েশনে না উঠতে হয়। হাত তুলা কোনো লাভ নেই, তুমি যে পরিমাণ বান্দার হক তুমি মাইরা দিচ্ছ। সবে কদরে আমরা বিকাশ নাম্বার একটা ওপেন করে দেবো সুই ভাই, পে করবে, নিজের ঋণ শোধ করবে, পেয়ে যাবে। আরে অনেক কিছু পড়ে ফেলছি সুই ভাই। এখন আমরা যেটা করছি ভাই, কোষের মৃত্যুটা পড়ে আমরা একটা গল্পে চলে যাব। ঠিক আছে? এই তোমরা কি আছো আমার সাথে? মনে করবা যারা যারা বলো ভাইয়া অনেক কষ্ট করে, 1 নম্বর ফ্রি কখনো চাইবা না, সিনা সবসময় টান রাখবা। মনে রাখবা যার সিনা যত বড় সে জীবনে তত ভালো করবে। ফেসবুকে অনেকেই ভালো, মানে অনলাইনে ভালো অনেকেই পড়ায়। তুমি সবার যদি ইনবক্সে গিয়ে বলো টাকা নাই, গরিব, প্লিজ ফ্রি দেন, এই কাজটা করবা না। পার্সোনালিটি যদি এখন গ্রো না করতে পারো, ভবিষ্যৎ জীবন খুব খারাপ হবে। ওকে, পার্সোনালিটি গ্রো করতে হবে। সবার সব দরকার নাই আমার, আমার টাকা না, আমি ফ্রি সোর্স ব্যবহার করবো ইউটিউব থেকে, আমি বই পড়বো ভালো করে, দ্যাটস এনাফ। আমার টাকা কষ্ট করলে পাবো, কষ্ট করো। ওকে, তোমার বাবা মা যেহেতু তোমাকে শেখায় নাই, যে ইন্টারমিডিয়েটেও কাজ করে টাকা ইনকাম করতে হয়। তোমার বাপ মা কি বলছে জানো? জমি বিক্রি করে দিব, কিডনি বিক্রি করে দিব, তাও তোমাকে পড়াবো। এটা খুব বাজে অ্যাপ্রোচ, খুবই বাজে অ্যাপ্রোচ এটা। ঠিক না সুই ভাই? বরং বলতে হবে তুমি পড়ালেখা করো, আমি যতটুকু পারি সাপোর্ট দিব, যদি কোথাও আটকে দেয় তোমাকেও চেষ্টা করতে হবে। এই ছেলে মেয়েগুলো কি ইন্টারমিডিয়েটে, আমার অনেক ফ্রেন্ড আছে ভাই ইন্টারমিডিয়েটে প্রাইভেট পড়াইতো, বুঝছেন? ইন্টারমিডিয়েটে প্রাইভেট পড়াতো। হুমায়ুন প্রাইভেট পড়াইছে না ইন্টারমিডিয়েটে, ঢাকা মেডিকেলে আছে। বান্দারা দেখো সবাই, নেক্রোসিস এন মানে হচ্ছে নো। নো, নো মানে কি? খারাপ না, খারাপ না। খারাপ ব্যাপারগুলো কি পরিকল্পিত না অপরিকল্পিত? অপরিকল্পিত, অপরিকল্পিত বা আনপ্ল্যান্ড। আনপ্ল্যান্ড না বা অনির্ধারিত না,
অনেকগুলো শব্দ, কিন্তু সবগুলো কিন্তু আলিম স্যারের বইয়ে আছে। নেক্রোসিস শব্দের অর্থ হলো এটা খারাপ মৃত্যু, যেমন পচে গেছে, কোথাও কোথাও কেটে গেছে, কোথাও অ্যাসিড পড়ছে, ক্ষার পড়ছে, যাওয়ার সময় ধূপ করে এখানে ধাক্কা লাগছে, পরের দিন দেখলেন এই জায়গায় জ্বলে কোষগুলো মারা গেছে, বুঝছেন? সো দ্যাট ইজ নেক্রোসিস, দুর্ঘটনাজনিত মৃত্যু, দুর্ঘটনাজনিত কোষের মৃত্যু, এভাবে মনে রাখবা নেক্রোসিস। তাহলে এবার বলো আমাকে, দুর্ঘটনা কি নির্ধারিত না অনির্ধারিত? অনির্ধারিত। প্ল্যান না আনপ্ল্যান? আনপ্ল্যান। পরিকল্পিত নাকি অপরিকল্পিত? অপরিকল্পিত। ভালো না খারাপ? খারাপ। সো এন ফর নেক্রোসিস, বা আমরা এভাবে মনে রাখবো, আমি এভাবে মনে রাখতাম, এন ফর নক্রোসিস, নো, নো, যেটা চাই না আমি। ঠিক আছে ভাই? ওকে, এবার চলে আসি আমরা অ্যাপোপ্টোসিসে। এ কি ফার্স্ট বর্ণমালা না? এ ফর গুড। ঠিক আছে ভাই? অ্যাকচুয়ালি কি জানো, নেক্রো শব্দের অর্থ হচ্ছে পচন, এই জিনিসটা মনে রাখবা, পচন মানে খারাপ জিনিস। আর অ্যাপোপ্টো শব্দের অর্থ হলো খসে পড়া। বলতো আম যে গাছ থেকে খসে পড়ে, এটা ভালো জিনিস না খারাপ জিনিস? সুই ভাই, এই কয়েকদিন পর গাছ থেকে আম পড়বে, ভালো না খারাপ? ভালো। আমটা যদি গাছে থাকতো, আম গাছের খবর হয়ে যেত। আম তৈরি করলাম আমি, কয়েকদিন পর পেকে যাবে, পোকা হবে, সেই পোকা আমার গাছে ছড়িয়ে পড়বে, এটা আমার জন্য ভালো? ভালো না। তাহলে একটা সময় গিয়ে খসে পড়তে হয়, বুঝতে পারছেন? তাহলে মনে রাখবেন অ্যাপোপ্টোসিস মানে খসে পড়া। তাহলে আমাদের শরীর থেকে কিছু কোষ প্লান্ট থাকে আর কি, এগুলো প্লান্ট, খসিয়ে ফেলতে হয়, তাহলে আমরা ভালো থাকি। তাহলে এটাকে আমরা বলবো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। কার মৃত্যু, আমার না কোষের? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। এই একটু পরে কিন্তু আমরা সবাই ডাক্তার হয়ে যাব, 2 মিনিট পরে। বলো তো, নেক্রোসিস মানে কি? দুর্ঘটনাজনিত, অনির্ধারিত, আনপ্ল্যান্ড, অপরিকল্পিত মৃত্যু কোষের, রাইট? তাহলে এবার চলে আসি, অ্যাপোপ্টো মানে কি? খসে পড়া। খসে পড়া কি? একটা নির্দিষ্ট সময় পর আম খসে পড়বে, এটা নিয়ন্ত্রণ করা আছে জিন দ্বারা। তাহলে দিস ইজ, জিন বলতে সেই জিনের কথা বলি নাই, জিন বলতে ডিএনএ এর কথা বলছি। তাহলে এটা কিছু জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। ঠিক আছে? তোমরা ছেলেমেয়েরা একটু ভালো করে এই ধরনের মনে রাখবা যে এটা মাইটোকন্ড্রিয়া ঘটায়, কিন্তু এটার পেছনে মাইটোকন্ড্রিয়ার একটা বড় দায় আছে। ঠিক আছে? আচ্ছা, ভাইয়ের নেটে কি প্রবলেম হচ্ছে? এই দাঁড়াও, আমি চেক করতেছি। হ্যাঁ, আমি চেক করতেছি, কেউ যাবে না, শুয়ে ওইটা দেন, ওই লাইফটা। আমার মনে হচ্ছে সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে না? ভাইয়ের নেটে প্রবলেম হয়ে দোষ দিতেছে আমার। এই সব ঠিক আছে। এই আচ্ছা, এদিকে আসো। শুধু রিভিশন হইতেছে না, আজকে কিন্তু নতুন নতুন ইনফরমেশন জানতে পারতেছো। অ্যাপোপ্টোসিসের কয়েকটা আমরা উদাহরণ দিই সুবি ভাই। এই যে দেখেন, রক্তকণিকা। রক্তকণিকা যদি 120 দিন পর না মারা যায় সুবি ভাই, তাহলে এটা খারাপ আপনার জন্য। 120 দিন পর মরে যাইতে হবে। ঠিক আছে? আরবিসি। তোমরা আমাকে বলো তো, ডব্লিউবিসি গুলা কি জীবাণুর সাথে যুদ্ধ করে না? ডব্লিউবিসিতে নিউক্লিয়াস আছে না? ডব্লিউবিসি নিউক্লিয়াসে ক্রোমোজোম আছে না? আছে। এখন চিন্তা করো তো, ডব্লিউবিসি যদি বেঁচে থাকে জীবাণুর সাথে যুদ্ধ করে, ওর ক্রোমোজোমের ক্ষতি হবে না? তাহলে ডব্লিউবিসি গুলোতে ক্যান্সার হবে না? হবে কি না? হবে। এবার দেখো, অন্ত্রের এপিথেলিয়াম। অন্ত্র মানে কি? পরিপাক নালী। তোমরা একটু চিন্তা করো, এগুলো এমনি মনে থাকবে। পরিপাক নালীর এই যে দেয়ালগুলাতে এপিথেলিয়াম বা আবরণী কোষগুলো আছে, তুমি যখন কেমিক্যাল যুক্ত খাবার খাও, এই কোষগুলাতে কি কেমিক্যালগুলো ঢোকে না? ঢুকে কি এখানে মিউটেশন ঘটায় না? তাহলে এই কোষগুলো যদি রেগুলার আমি খসায় না ফেলি, ক্যান্সার হবে না সুই ভাই? আপনি কি জানেন আমাদের এই স্কিনের কোষগুলো কিন্তু রেগুলার খসে পড়ে, এই জন্য আমাদের স্কিন ক্যান্সার থেকে বেঁচে যাই, বুঝছেন? ওকে। তাহলে অন্ত্রের এপিথেলিয়ামগুলো ডেইলি খসে পড়ে, কারণ কেমিক্যালের প্রতি এরা কি হয়? এক্সপোজড হয়, ক্যান্সার তৈরি করার সম্ভাবনা আছে, খসায় ফেলতে হবে। হাতের আঙ্গুলের ভ্রূণ টিস্যু। আগে আমাদের হাত ছিল এইরকম, আমাদের হাত ছিল এইরকম, সবার জন্ম থাকা অবস্থায় এই আঙ্গুলগুলো মাঝখানে পাতলা পাতলা টিস্যু ছিল, হাঁসের মতো। কিসের মতো? হাঁসের মতো। থাকলে ভালোই হইতো, থাকলে কি হইতো? ভালোই হইতো, আমরা পানিতে সাঁতরাইতে পারতাম দ্রুত। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের কি হয়ে গেছে, এই আঙ্গুলের ফাঁকে ফাঁকে যে পাতলা টিস্যুগুলো ছিল, এই টিস্যুগুলো খসে গিয়ে দেখো আঙ্গুল তৈরি হয়েছে। এই যে আঙ্গুল, এই দেখেন আরেকটা আঙ্গুল, দেখছেন সুই ভাই? তাহলে হাঁসের আঙ্গুলের মতো ছিল আমাদের আঙ্গুল।
এই 4টা আঙ্গুল হয়ে গেছে, বুঝছো? এই জন্য ক্রিয়েটর কখনো বলে না যে মানুষ তোমরা পয়দা করো, তৈরি করো, ক্রিয়েটরে তৈরি করে দেয়। কারণ তোমরা তো মাঝে মাঝে 4টা আঙ্গুলের জায়গায় 6টা আঙ্গুল দিয়ে দিবা, 5টা আঙ্গুলের জায়গায়। আমার ছেলে যেহেতু ক্রিয়েটর আমাকে বানাইতে বলছে, তাহলে কি করতে বলো তো? এখানে একটা মাথা দিতা, আর একটা মাথা কি পেটের ভেতরে আর একটা মাথা বানায় রাখতা, আমার ছেলের কি ব্রেন বাড়বে, বাড়বে কি না? আরো যারা চালাক আছে তারা এদিকে একটা দিবা, এদিকে একটা দিবা, পায়ের কাছে 2টা মাথা দিবা, 5টা মাথা নিয়ে ছেলে আইনস্টাইনের থেকেও জ্ঞানী হবে, হবে না? এই জন্য ক্রিয়েটর কিন্তু ক্রিয়েট করার ব্যাপারটা তোমাদের হাতে রাখে নাই, ওরা ডিএনএ এর ভেতরে দিয়ে দিছে যে ডিএনএ ঠিক করবে, তাই না মুহিব? হাঁটুতে ব্রেন বলে না মাঝে মাঝে, হাঁটুতে ব্রেন হইতো, এখানে ব্রেন হইতো, লোক এদিকে। পৃষ্ঠীয় নিউরাল নালী বন্ধ হওয়া, আচ্ছা এটা এমনিতে দেখো, হ্যাঁ, বন্ধ হওয়া, খসে পড়া ইত্যাদি ইত্যাদি সব অ্যাপোপ্টোসিস। এই যে দেখো প্রোনেফ্রন, কথাটা শুনে কি মনে হইতেছে? নেফ্রন বা কিডনির কথা মনে পড়তেছে না? আমরা যখন পেটের মধ্যে ছিলাম তখন কিন্তু আমাদের প্রোনেফ্রন ছিল, মেজোনেফ্রন ছিল, জানো মেজোনেফ্রস ছিল, এই যে উলফিয়ান নালী, মেজোনেফ্রস। এই জিনিসগুলা কিন্তু কিসের কাজ করতো জানো? এগুলা কিডনির কাজ করতো, কিন্তু যখন আমাদের কিডনি ডেভেলপ হয়ে গেছে তখন এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে, বুঝছো? যখন মোর ডেভেলপড কিডনি আমাদের শরীরে চলে আসছে তখন এগুলো বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে এই যে এগুলা ধীরে ধীরে খসে পড়ছে, মানে এগুলো গলে গেছে, খসে পড়ছে, নষ্ট হয়ে গেছে, সেগুলো কি অ্যাপোপ্টোসিসের উদাহরণ না? আজকে যদি আপনার শরীরে উলফিয়ান নালী থাকতো, নেফ্রন থাকতো, নেফ্রস থাকতো, তাহলে এগুলোতে আজকে ক্যান্সার হইতেছে ভাই। এগুলো খসায় ফেলতে হবে ইন টাইমের মধ্যে, বুঝতে পারছেন? কোন প্রক্রিয়ায় খসাইছেন? অ্যাপোপ্টোসিস। এই দেখো নাভিরজ্জু এবং থলির মধ্যে, এই আমাদের নাভিরজ্জু মানে মায়ের নাভিরজ্জু এবং ভ্রূণথলি, নাভিরজ্জু এবং ভ্রূণথলির মধ্যে টিস্যু। আচ্ছা এটা নিয়ে আমরা না কথা বলি, এটা তোমরা পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই স্লাইডটা পড়লে তোমাকে আর অতিরিক্ত কিছু পড়তে হবে না, স্লাইডটা রেখে দিও। মাঝে মাঝে বলে না যে আমার স্লাইডগুলো পড়ে যাও, পরীক্ষায় কমন পড়বে। এই স্লাইডটা কি আমি বানাইছি? স্লাইডটা কি আমি কি এই জ্ঞানগুলোকে আমি নাজিল করছি? এই রাত্রেবেলা বৈশা বৈশা আমি কিছু জ্ঞান বানাইছি? বানাই নাই। তো স্লাইডগুলা পরীক্ষার আগে রিভিশন দেওয়া একটা বেটার অপশন, বুঝতে পারছো? এখন গল্প বলা লাগবে সুই ভাই, তার আগে একটু ওদেরকে আমি ডাক্তার বানাই দিই। এই দেখো মাইটোটিক ইন্ডেক্স, সংক্ষেপে কি বলা হয়? এমআই। তোমরা যারা জানতে চাও যে ডাক্তাররা টিউমার দেখে কিভাবে বলে, আপনি একটু ওয়াইফাইটা কানেক্ট দেখেন তো সুই ভাই, কি অবস্থা চেক করছেন? ডানে যান, ডানে, হ্যাঁ। ওকে, ভেরি গুড। শোনেন, মাঝে মাঝে এমন প্রশ্ন হয় না যে ডাক্তাররা কিভাবে বোঝে ওই রোগীটা 6 মাস বাঁচবে বা 3 মাস বাঁচবে? মুহিব, তোমার তো জানার ইচ্ছা করে, করে কি না? একটা মানুষ কতদিন বাঁচবে ডাক্তার আন্দাজে বলে দিচ্ছে, মারাও যাচ্ছে ঠিকঠাক, কেমনে বোঝে? বোঝার জন্য অনেক প্যারামিটার আছে, তার মধ্যে একটা হলো এমআই বা মাইটোটিক ইন্ডেক্স। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যদি চলে, আপনার টিউমার হবে না সুই ভাই? ধরো যাক এটা আপনার টিউমার, হাত এইটা, এই যে জায়গা আছে টিউমার। তো এবার কি করবে জানেন? এখান থেকে অল্প একটু কোষ নিয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন স্লাইডের মধ্যে আমি নিলাম কোষ 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 কোষ। তাহলে এখানে কতগুলো কোষ আছে সুই ভাই? এন ইকুয়াল হচ্ছে মোট কোষ, এখানে যতগুলো আমরা কোষ নিয়ে এসেছি, হ্যাঁ, মোট কোষ। আর এখানে আমরা এখন দেখব যে এই টিউমারটা যে নিয়ে আসলাম, টিউমারের মধ্যে কি কোষ বিভাজন চলতেছে কিনা সুই ভাই? সবার কিন্তু চলে না, বেশিরভাগেরও চলতে পারে, অল্প কিছুরও চলতে পারে, বাট কোষ বিভাজন চলে কিনা? নিয়ম কি জানো? নিয়ম হচ্ছে স্বাভাবিক অবস্থায়, এইটা দেখো বইয়ের মধ্যে কিন্তু আছে, স্বাভাবিক অবস্থায় সেল সাইকেল বেশিতে চলবে, সেল সাইকেল বেশি, কোষ বিভাজন কম, কোষ বিভাজন কম, সেল সাইকেল বেশিরভাগ কোষে চলবে, কোষ বিভাজন অল্প কোষে চলবে, বুঝতে পারছেন? এখন ক্যান্সার অবস্থায় কি হবে বলেন তো? যখন ক্যান্সার হবে, ক্যান্সার টিউমার যখন হবে তখন বলেন তো কি হবে? এটাও বেশি হবে, কোষ বিভাজনও বেশি হবে, রাইট? তো প্রিয় স্টুডেন্ট দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 18 19 20। তাহলে আমরা কাজ করি, মোট কোষ তাহলে কয়টা? 20টা, ঠিক আছে সুই ভাই? আমরা ধরে নিই এইটাতে কোষ বিভাজন চলতেছে, এটাতে চলতেছে, এইটাতে 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 এইটাতে। তাহলে বলো আমাকে, এই যে কোষ বিভাজন চলতেছে এগুলো কি মাইটোসিস না? কিন্তু আমরা এখান থেকে টিউমার থেকে নিয়ে এসেছি, তাহলে এটা কি অনিয়ন্ত্রিত মাইটোসিস না?
তাহলে আমরা বলতে পারি যে এখানে কোষ বিভাজন চলতেছে কতগুলা, 1 2 3 4 5 6 7 8 9 10টা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস মনে রাখবা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই কোষগুলো যে দশাতেই থাকুক না কেন, প্রোফেজে থাকলেও কি কোষ বিভাজন কিনা, মেটাফেজে থাকলেও কোষ বিভাজন কিনা, অ্যানাফেজে থাকলেও কোষ জিরো, রাইট? প্রিয় স্টুডেন্ট, এইভাবে আমরা বিভিন্ন জনের কাছে অনেকগুলো ক্যান্সার কোষ নিলাম। তাহলে তোমরা আমাকে বলো তো, একজনের মান আসছে 0.5, ওকে, একজনের মান আসছে 0.8, আরেকজনের মান আসছে 1, ঠিক আছে। আরেকজনের মান চলে আসছে হচ্ছে 0.2, আরেকজনের মান আসছে 0.1। তাহলে তোমরা আমাকে বলো তো কোন রুগীকে তুমি কি বলবা? এনাকে এনাকে বলতে হবে যে টাকা পয়সা থাকলে হসপিটালে থাকে, কষ্ট কম হবে, বাট রুগী বাঁচানো সম্ভব না, রাইট? নো সিগন্যাল দেখাচ্ছে কেন মহিম? ফেসবুক আটকে আছে। সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে না? আজ পকেট রাউটারটা কেনার কথা, কেনা হইল না। দেখেন অর্ধেক গন। ফোনের কমিউনিকেশন দেওয়া যায় না? ক্লাসের পর আমার ফোনটা ধরা দিস তো, ফাইজলামি প্রত্যেক দিন। হ্যাঁ, কানেকশন পাইছে? এই লাইভ পাইছো তোমরা? একটু পরে সব ঠিকঠাক আছে না? ঠিক হইছে না? ঠিক হইছে না বলো তো? এই সব ঠিকঠাক হয়েছে কিনা? সবাই চলে আসছে? বলো দ্রুত একটু কমেন্টের মধ্যে যে সব ঠিক আছে না। আচ্ছা, মিস করার কোনো প্রবলেম না, আমি ঠিক করে দিচ্ছি এটা। এখন ক্লিয়ার? ওকে। আজকে আমি এটার পরে গল্পটা বলবো, এরপর ইনশাল্লাহ আমরা মিওসিস শেষ করে ফেলবো। তোমরা যাইও না, হ্যাঁ? দেখো ওই গ্রুপেও ঠিক আছে না? দেখছেন এই গ্রুপের ফলিং রেট সবচেয়ে বেশি। এদিকে এই দেখো, একটা রুগী কতদিন বাঁচবে যদি তার টিউমার হয় বা ক্যান্সার হয়, তো ডাক্তার একটা টেস্ট করে। তাহলে বলো তো, তোমার অনিয়ন্ত্রিত মাইটোসিস বা টিউমার বা ক্যান্সার হলে ডাক্তার কি করবে? তোমার ওই জায়গা থেকে কোষ নেবে, কোষ নিয়ে মহাখালীতে পাঠিয়ে দিবে। মহাখালী থেকে টেস্ট করে বলবে এই রোগের এই অবস্থা, এই রোগীর এই অবস্থা। কি অবস্থা দেখো, এটাকে বলে মাইটোটিক ইন্ডেক্স। বুঝতে পারছো? তোমার এই টিউমার, এই যে হাতের একটা টিউমার, টিউমার থেকে ধরা যাক 20টা কোষ নিয়ে পাঠিয়ে দিল। 20টা কোষের মধ্যে বলো তো, এই 10টা কোষের মধ্যে ধরা যাক কোষ বিভাজন চলতেছে, বাকি 10টার মধ্যে চলছে না। ঠিক আছে? তাহলে আমরা একটা নিয়ম করছি এরকম, যে নিচে টোটাল কোষ দিব n, আর উপরে দিব হচ্ছে কোষ বিভাজনরত অবস্থায় আছে 10টা আছে না, দিব কোষ বিভাজনরত কোষ বা মাইটোসিসরত কোষ। তো আজমল স্যারের বইয়ে করছে কি, ওই মাইটোসিসরত কোষটাকে আরো এক্সপ্লেইন করছে,
যে প্রোফেজ কয়টার ঘটতেছে, মেটাফেজ কয়টার ঘটতেছে, অ্যানাফেজ কয়টার, টেলোফেজ কয়টার, এরকম করছে। তারপর 100% গুণ দিছে। বুঝতে পারছো তোমরা? এখন দেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আমরা বললাম না যে 20টা কোষের মধ্যে 10টায় চলতেছে কোষ বিভাজন। ধরো যাক প্রোফেজ চলতেছে 2টায়, মেটাফেজ চলতেছে 3টায়, অ্যানাফেজ চলতেছে 5টায়, টেলোফেজ এখনো একটাতেও ঘটে নাই। তাহলে তোমরা একটু আমাকে বলো তো কোষ বিভাজন কয়টা ঘটতেছে? 10টা না? তাহলে উপরে 10, নিচে হচ্ছে টোটাল কোষ। কোন কোষগুলো এগুলা? তুমি যে তোমার টিউমার থেকে যে কোষগুলো নিয়ে এসছো সেই কোষগুলা। তো তোমরা এখন আমাকে বলো তো উপরে 10 নিচে 20 তাহলে টোটাল কত হয়? 0.5 না? 0.5 কিনা? এখন তোমরা আমাকে বলো তো 0.5 বলতে কি বোঝাচ্ছে? আরে এই লোকের যতগুলো টিস্যু পাঠাইছে আমাকে তার অর্ধেক অনিয়ন্ত্রিত মাইটোসিস চলতেছে। ভালো না খারাপ এটা? ডেফিনেটলি খারাপ। এই যে দেখো আমরা যদি এখানে 1 পাইতাম তার মানে কি 20টা কোষের মধ্যে 20টাতে চলতেছে, এটা আরো খারাপ না? আমরা যদি এখানে 0.1 পাই তার মানে কি ও মনদের ভালো, রাইট? তাহলে প্রিয় স্টুডেন্ট তোমরা একটু দেখো এখানে যার 1 পাবো যার 8 পাবো, বলো তো এই দুইটার মধ্যে কার অবস্থা খারাপ, কার ডেথ তাড়াতাড়ি হবে? আমি বুঝতেই পারতেছি এর ডেথ তাড়াতাড়ি হবে, তাহলে তাকে আমরা বলবো যে এই রোগী বেশি দিন বাঁচবে না। এখন বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে প্রেডিক্ট করা যায় কোনটা ক্যান্সারে কতদিন বাঁচে, এরকম কিন্তু ডাক্তাররা অনেক গবেষণার পর পেয়েছে। বুঝতে পেরেছো? তো এখন দেখো এর অবস্থা খুব খারাপ, তুলনামূলক এর অবস্থা ভালো। তাহলে একে আমরা কি বলবো বলো তো, একটু চিন্তা করে বলো তো। একে আমরা বলবো তুমি চিকিৎসা করো, মোটামুটি সম্ভাবনা আছে 99% তুমি সুস্থ হবা, 1% কিন্তু হাতে রাখবা। যদি সুস্থ না হয় তোমার কিন্তু খায় ফেলাবে। রুগীর লোক কিন্তু খুব খেপা, যারা টাকা দেয়, যারা টেনশন করে তারা তোমার পিটাতেও পারে। বুঝতে পারছো? সো এক্ষেত্রে বলো 99% সম্ভাবনা আছে রিকভার হয়, কিওর হয়, ভালো হয়, আপনি চিকিৎসা করেন। এরে বলবেন আপনিও চিকিৎসা করেন জোরে সোরে। এর ক্ষেত্রে একটু বলবেন যে না 80-20। আর এর ক্ষেত্রে কি 50-50। এর ক্ষেত্রে কি যে আপনি হসপিটালে রাখেন, মারা তো যাবেই, বাট একটু সময় পর উনি কি চায় একটু দেখেন, কি খাইতে চায় দেখেন, কোথায় যাইতে চায় এইটা। আর এর ক্ষেত্রে কি সম্ভাবনা খুবই কম, যে কোনো মোমেন্টে চলে যেতে পারে। সো এখন তোমরা আমাকে বলো তো তুমি এগুলা দেখে কি রোগীকে বলতে পারবা না? বলো তো বোয়াল মাছ খাইতে কারে বলবা? ও খাইতেই পারবে না, ওর যে খারাপ অবস্থা, স্যালাইনের উপরে আছে। বোয়াল মাছ খাইতে তুমি যে এরে বলতে পারো, মারা যাবে, বাট তারা বোয়াল মাছ খাইতে বলতে পারেন, মানে খাও সমস্যা নেই। এই বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না? এটা মোবাইল ডেটা থেকে আসছে, প্লিজ দয়া করে এইভাবে বইলো না, শুধু শোনো। ওকে, আমরা কিছুক্ষণ পরে কিন্তু ওয়াইফাইতে শিফট করব, ঠিক আছে? এখন তোমরা এই জিনিসটা দেখো যে এইটা দেখার পর কি ডাক্তার ঠিক করবে না আমরা একে চিকিৎসা দিব, একে আমরা চিকিৎসা দিব। এর চিকিৎসাটা কেমন হবে? ওর ব্যথা হলে ব্যথার ওষুধ, অন্য কিছু হলে অন্য কিছুর ওষুধ, তাই না? ঘা হইলে ঘায়ের জন্য ওষুধ, ইত্যাদি ইত্যাদি, রাইট? তাহলে এই যে মাইটোটিক ইন্ডেক্স আমরা দেখলাম, এই ইকুয়েশনটা করলাম, এই ইকুয়েশনের গুরুত্ব কি? এই ইকুয়েশনের গুরুত্ব হচ্ছে চিকিৎসা কি হবে ঠিক করা, চিকিৎসা প্ল্যান। এবং একই সাথে কি বলতে পারবে না যে টিউমারটা কত দ্রুত গ্রো করতেছে, টিউমার কত দ্রুত গ্রো করতেছে? বলো তো কার টিউমার সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে? এটা না? এর সবচেয়ে স্লো না? পারছো কি না? ওকে, ঠিক আছে, মোটা করে লিখলে ভালো হয়, এই চিন্তা করো না, এগুলো বইয়ের মধ্যে আছে। সো প্রিয় স্টুডেন্ট তোমরা মাইটোটিক ইন্ডেক্সের এই ছবিটা অবশ্যই অবশ্যই মানে এই টপিকটা বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? ওকে, ডান। কষ্ট হচ্ছে, চাপ পড়ছে মাথায়, কুল। এখন আমি তোমাদের একটা গল্প বলবো, গল্পর পর আমি বাকি জিনিসটা পড়াবো, কারণ মাঝখানে যে ঘটনা ঘটছে নেট নিয়া, তো আমার মনে হচ্ছে তোমাদের অবস্থা পরবর্তীতে খারাপ হইতে পারে, চলে যাইতে পারো। প্রিয় স্টুডেন্ট এখন আমরা বলবো প্রোফেজ এক। বলো তো মিওসিসের একটা ধাপ আছে না? মিওসিস কয়টা? মিওসিস দুইটা না? মিওসিস এক এবং মিওসিস দুই। তাহলে প্রোফেজ এক কোনটা? মিওসিস একের না? মিওসিস একের কি না? ওকে, এখন দেখো তোমাদের আমি এই গল্পটা বলতেছি, তোমরা আমাকে বলো তো প্রোফেজ এক তোমরা এটা পড়ছো, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, পড়ছো না তোমরা? তোমরা শুধু আমাকে বলো তো এটা প্রোফেজ কিনা। মাইটোসিসের প্রোফেজের কথা মনে আছে?
জল বিয়োজন এখানেই ঘটে, এখানে পেঁচিয়ে যায়, এখানে খাটো মোটা হয়, এখানে দৃষ্টিগোচর হয়, এখানে রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়, এখানে নিউক্লিওলাস বিলুপ্ত হয়, এখানেই নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়। আছে না? ভেরি গুড, তোমাদের সব কিছুই মনে আছে। ওকে, এখন নেটটা শিফট করেন তো, তোমরা একটু লাইনে থাকো, আমি একটু নেটটা শিফট করি। ওকে, শিফট করছেন বিএস ইউনিভার্সে? আচ্ছা, প্রিয় স্টুডেন্ট, তোমাদের এটা জানতে হবে যে লেপটোটিন থেকে ডায়াকাইনেসিস পর্যন্ত কি আছে, কারণ এই চ্যাপ্টারে 90% কোশ্চেন এখান থেকে আসবে। কত পার্সেন্ট কোশ্চেন এখান থেকে আসবে? 90%। একটা জিনিস মনে রাখবা, লেপটোটিন মানে কি, এই জিনিসটা একটু দেখো। লেপটো মানে হচ্ছে, না আমার এখন শব্দ অর্থ পড়ানো যাবে না, ভয় পাবে। এটার আরেকটা নাম আছে লেপটোনেমা। লেপটোটিন বা লেপটোনেমা মনে রাখবা, টিন মানেও সুতা, নেমা মানেও সুতা। এখানে আমরা কি বলবো? গল্প পড়বো, রাইট? প্রথমে আমি জিনিসটা বোঝাই দিই, তারপর গল্পটা শুরু করতেছি। দেখো, টিন মানে কিন্তু সুতা, থ্রেড। নেমা মানেও কিন্তু সুতা বা থ্রেড, ঠিক আছে? এবার দেখো, জাইগো টিনকে তাহলে আমরা কি বলতে পারি? জাইগো নেমা বলতে পারি না? নেমা মানেও সুতা, নেমাটোডাকে বলা হয় সুতাকৃমি। টিন মানে হচ্ছে সুতা বা থ্রেড। তাহলে বলো তো, প্যাকাই টিনকে আমরা কি বলতে পারি? প্যাকাই নেমা, পারি কি না? ডিপ্লোটিনকে আমরা বলতে পারি কি? ডিপ্লো নেমা। এখানে তো টিন নাই, সো ডায়াকাইনেসিস ইজ ডায়াকাইনেসিস, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু শব্দার্থগুলো দেখি, তাইলে আমাদের পরেরগুলো সহজে মনে থাকবে। ওকে, এই দেখো জাইগো, এই জিনিসটা মনে রাখবা। জাইগো মানে হচ্ছে জোড়া, পড়াইছি না গতকালকে? জাইগোট জোড়া, ঠিক আছে? ডিপ্লো মানে হচ্ছে দুই। দুই মানে কি? একটা সংসার থেকে দুইজন জন আলাদা হয়ে যায়, দ্যাট ইজ কল দুই, ডিপ্লো, ঠিক আছে? আচ্ছা, ডায়াকাইনেসিস, এই যে একটু চিন্তা করো, ডায়া মানে কি? ডায়া মানে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়ার, থ্রো। ডায়া মানে কি? টিএইচ আর ও ইউজিএইচ। তোমাদের ইংরেজি পড়াতে হচ্ছে, বাংলা পড়াতে হচ্ছে। ডায়া মানে থ্রো। তাহলে বলো তো, ডায়াকাইনেসিস দশায় কি হবে? কোনো কিছুর ভেতর দিয়ে যাবে না, এমন একটা ব্যাপার স্যাপার আছে কিনা, রাইট? আচ্ছা, কাইনেসিস, কাইনিন মানে কি? কাইনিন মানে হচ্ছে গতি। তাহলে বলো তো, ডায়াকাইনেসিস মানে কি? এই সময় কোনো কিছু ছুটে যাবে কোনো কিছুর ভেতর দিয়ে, মানে তুমি দৌড়ে যাচ্ছ, একটা দেয়াল ভেদ করে চলে গেলা, ঠিক আছে? প্রিয় স্টুডেন্ট, এই হলো আমাদের শব্দার্থ। এখন আমরা যেটা দেখব, আমরা পুরাটা জিনিসকে আমরা একটা মানুষের জীবন সাইকেল ভাববো। ইটস এ লাইফ সাইকেল, 1 2 3 4 5, মানুষের জীবন চক্র, ঠিক আছে? তাহলে বলো তো, মানুষের জীবনের একবারে আর্লি স্টেজ এটা কি? আমরা মনে রাখি এইভাবে যে এইটা বয়সন্ধি। কিভাবে মনে রাখবো? দিস ইজ বয়সন্ধি, মানুষের জীবন শুরু হলো বয়সন্ধি। জাইগোটিন, তাহলে মনে রাখবা এখানে কাপল হয়। ওকে, কাপল মানে হচ্ছে জোড়া বাঁধে, তাহলে মনে রাখবা ওটা কাপল। তারপর প্যাকাইটিন, তাহলে কি বলতো? কাপলের পর কি? বিয়ে বাচ্চা, তাই না? বিয়ে বাচ্চা কাচ্চা, ঠিক কিনা? ডিপ্লোটিন মানে কি? বিয়ে বাচ্চা কাচ্চা, দেন আরেকটা স্টেজ আছে কি সুই ভাই? ডিভোর্স, তাই না? ডিভোর্স কমপ্লিট। তাহলে এবার বলো তো কি হবে? কি বলতেছে সে? আপনি যে রাইটারের বই ফলো করেন, ওই বইয়ের বাইরের টপিকগুলা বই পাশে লিখে রাখেন। ও আচ্ছা, ও শেখাইতেছে ওখানে কমেন্টের মধ্যে, ওর ওর ক্লাস লাগবে না। আর যে ওর কাছে জ্ঞান নিতেছে, তার আমার জ্ঞানটারে কোনো গুরুত্বপূর্ণ মনে হইতেছে না, তাই না? এই এদিকে দেখো, এই জিনিসটা আমি আজকে পড়াই দিব, এই জিনিসটা তোমার সবসময় মনে থাকবে, এবং হতেও পারে যে এই জিনিসটার জন্য তোমার খুব মজা লাগা শুরু হবে, পরবর্তীতে তুমি আমার মাস্টারি করো বায়োলজির। হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস দিবা আমি সেরা বায়োলজি পড়াই, মানে তোমার কথা বলতেছি আর কি। তুমি স্ট্যাটাস দিবা, তারপর তুমি তোমার গুরুকে যাবা ভুলে। আমি এরকম দেখছি
ফেসবুকে অনেকেই বায়োলজি পড়ে, তাই না সুইভাই? যাদের অরিজিন আমার এখানে, আমারও দেখতে পারে না। এই দেখো ভালো করে, লেপটোটিন মানে কি? বয়সন্ধি না? জাইগো, জাইগো মানে জোড়া যদি হয় তাহলে কাপল দশা নাই না? তাহলে বয়সন্ধিতে ওই সময় আপনি প্রেম করতে চান, দেন আপনি একদিন প্রেমে পড়লেন, কাপল হইলেন, তারপর কি বিয়ে শাদিতে গেলেন, বাচ্চা কাচ্চা পয়দা করলেন, রাইট? তারপর বলেন তো কি হবে? ডিপ্লোটিন বা ডিভোর্স দশায় চলে আসবে একটা সময়। বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, ভালোবাসা, দেখেন বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, ভালোবাসা নাই, ভালোবাসা কি হয়ে যায়? নাই হয়ে যায়। তারপর কি ডিভোর্সে চলে গেলেন। এবার বলেন তো ডিভোর্স যখন হয়ে গেল তখন আপনাদের দুইজনের মাঝখানে কি একটা গহ্বর ক্রিয়েট হলো না? একটা লুপ ক্রিয়েট হলো না? লুপ তৈরি, এই বলো তো, লুপ একটা তৈরি হয় না? তোমার এবং আমার মাঝে তখন একটা লুপ তৈরি হবে। অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হলো তুমি ছেড়ে ছুড়ে সব ভেঙে চুরে আরেক দিকে যাবা, আমি ভেঙে চুরে আরেক দিকে চলে যাব, রাইট? দুজনার দুটি পথ দুটি দিকে গেল বেঁকে, দুজনা দুই দিকে চলে যাবে। ডিভোর্সের পর কি আরো একসাথে থাকে? নাকি বলবা যে আমরা এখনো গুড ফ্রেন্ড? গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। দেখো তো এখন তুমি যদি এই জিনিসটা স্ট্রেসটা বোঝো, বলো তো প্রথমে কি ছিল? বয়সন্ধি, তারপর প্রেম বা কাপল, তারপর বিয়ে, বাচ্চা কাচ্চা, ভালোবাসা নাই হয়ে গেল, তারপর ডিভোর্সে চলে গেল, তারপর দুইজন দুই দিকে চলে গেল। বুঝতে পারছো? ওকে, এবার দেখো তোমরা, এবার দেখো, বলো তো যখন আমাদের বয়সন্ধি হয় তখন কি কি ঘটনা ঘটে? এক নাম্বার হচ্ছে আমাদের মুখে ব্রণ হয় না? আমাদের মুখে ব্রণ হয় কিনা? বুঝতে পারছো? তো মনে রাখবা, আমরা যেহেতু ক্রোমোজোম, প্রোফেজ 1 বা ক্রোমোজোমের বিভাজন দেখতেছি, ওকে, ক্রোমোজোমের বিভাজন দেখতেছি, এই সময় ক্রোমোজোমে কিন্তু দাগ দেখা যায়। ক্রোমোজোমে কি দেখা যায় সুই ভাই? আমি ব্যাখ্যা করতে যাই এদিকে। এই যে দেখো, এটা একটা ক্রোমোজোম, এরকম না ক্রোমোজোমটা? কিন্তু কোথাও কোথাও এরকম দাগ হয়েছে, দেখছেন একটা ডট দেখা যাচ্ছে, এই যে এখানে একটু বেশি ঘন ডট, এই যে একটু ডট বেশি ঘন, এই যে একটু বেশি ডট। তাহলে বলেন তো ব্রণ মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি আমি? ক্রোমোমিয়ার বোঝাচ্ছি না? ক্রোমোমিয়ার। এ ডার্ক এগুলো না সুই ভাই, অনেক ঘন না এখানে, তাহলে এগুলো নাম কি? ডার্ক ব্যান্ড না? ডার্ক ব্যান্ড। প্রিয় স্টুডেন্ট দেখো ভালো করে, লেপটোটিনে মানে আমরা বয়সন্ধি বোঝাচ্ছি, যখন আমরা আমাদের কি হয়, মুখে ব্রণ চলে আসে। ব্রণ মানে হচ্ছে দাগ। তাহলে বলো তো এই সময় কি ক্রোমোজোমে দাগ দেখা যাবে না? যাবে কি না? ক্রোমোজোমে দাগ দেখা যাবে, সেই দাগগুলোর নাম কি? ক্রোমোমিয়ার, ক্রোমোজোমের অংশ, এই ডট ডট গুলা। তাহলে এটাকে আমরা কি ডার্ক ব্যান্ড বলতে পারি না? ডান। আচ্ছা, সবার হয় না, যারা যাদের হয় না তারা ডেফিনেটলি ভাগ্যবান, তাই না? এই যে অনেক, আমার হয় না, তাই। এবার দেখো 2 নাম্বার, এই সময় কিন্তু আমাদের মধ্যে আরেকটা জিনিস শুরু হয় সুবি ভাই। কি তৈরি হয় বলেন তো? আমরা কি করি? আমরা ফ্যামিলি থেকে, ফ্রেন্ড থেকে দূরে এক জায়গায় কোনায় চলে যাই, ঘরের কোনার দিকে, অন্ধকার করে থাকতে ভাল লাগে, নদীর ধারে গিয়ে বসে থাকতে ভাল লাগে, ছাদের কোনায় বসে থাকতে ভাল লাগে, লাগে কি না? সো এটা কি আমরা এক পোলের দিকে সরে যাচ্ছি না? আলাদা হয়ে যাচ্ছি না? সো দিস ইজ কল্ড পোলারাইজড বিন্যাস। ক্রোমোজোমের কি হয় এখন? আমরা কি হয়? ব্রণ হয়, একা থাকি। একা থাকিটাকে আমরা কি বলতে পারি বলো তো? পোলারাইজড বিন্যাস। ঠিক আছে, পোলারাইজড বিন্যাস। আমি একটু এই স্লাইডের মধ্যে দেখাই, দেখো। তাহলে এই যে দেখো, যেখানে বেশি বেশি পেঁচিয়ে যায় ওই জায়গাগুলো অনেক ডার্ক হয়, সো দিস ইজ কল্ড ক্রোমোমিয়ার। ওকে, ক্রোমোমিয়ার। আমি একই সাথে এক্সপ্লেন করতেছি, এই যে ডার্ক ব্যান্ডগুলা। ঠিক আছে, এরপর আমরা চলে আসি, সমস্ত ক্রোমোজোমগুলা দেখো একদিকে আসছে, আসছে কিনা? একদিকে সরে গেছে কিনা? সরে গেছে না মহিব? তাহলে এইটাকে আমরা কি বলবো? যে এক পোলের দিকে সরে গেল, এক মেরুর দিকে চলে গেল, দিস ইজ কল্ড পোলারাইজড বিন্যাস। পোলারাইজড বিন্যাস, তাই না? দেখো বয়সন্ধির সময় আমাদের কি হয়? মুখে ব্রণ হয়, আমরা আলাদা একা একা থাকি, কবিতা টবিতা লিখি, আমাদের পোলারাইজড বিন্যাস হচ্ছে, আমরা একদিকে চলে যাচ্ছি। ঠিক আছে,
এরপর আমি থার্ড যে জিনিসটা দেবো সেটা হলো, এই ছেলেদের কথা বলতেছি, লেডিস হোস্টেল, তারপর লেডিস স্কুল, তাই না? উইমেন্স স্কুলের সামনে গিয়ে তোমরা কি থাকো, ফুল নিয়ে দাঁড়িয়ে থাকো না? থাকো কি না? বয়স সন্ধির সময় প্রেম করতে ইচ্ছা করে। এই শোনো, এটা কিন্তু হিউম্যান নেচার না, হিউম্যান হরমোন এটাকে দিকে মুভ করে আমাদের। সো এটা খারাপ কিছু আমি বলতেছি না এখন। তো তোমরা এটাকে কিভাবে জাজ করবে এটা তোমাদের ব্যাপার। আমি জাস্ট তোমাকে বলতেছি যে বয়সন্ধির সময় কিন্তু এই জিনিসটা হয়। দেখো পোলাপানরা লেডিস স্কুলের সামনে গিয়ে আড্ডা আড্ডা দিতেছে, ফুল নিয়ে থাকে। তাহলে বলো বয়সন্ধিতেই তো ফুল নিয়ে থাকার ব্যাপার, রাইট? ঠিক কি না? তাহলে এই সময় কি হয়? ফুল নিয়ে দাঁড়ায়, যেটাকে আমরা বলি ফ্লাওয়ার বুকে। কি বলি মুহিম? ফ্লাওয়ার বুকে। আমি তোকে দেখাচ্ছি, এই যে দেখ, ক্রোমোমিয়ার দাগ দাগ, মুখে ব্রণ, আমরা একদিকে চলে গেছি, একা একা থাকি। আর এইটা দেখে কি মনে হচ্ছে, এখানে যদি আমি বেঁধে দিই, এটা ফ্লাওয়ার বুকে হয়েছে না? ফুলের তোড়া হয়েছে না? ফুলের তোড়া হয়েছে কিনা? তাহলে আমরা দিলাম ফ্লাওয়ার বুকে। এখন তোমাকে বলো তো, তুমি যদি লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিসের সিকোয়েন্সটা জানো, তুমি কি কখনো ভুল করবা যে ফ্লাওয়ার বুকে শেষে হয় নাকি প্রথমেই হয়? প্রথমেই হয়। তাহলে কনসেপ্টটা তোমাকে জানতে হবে। তুমি এভাবে মনে রাখবা, লেফটে যায় পেটটা, লেফটে যায় পেট, পেটটা। তাহলে তোমার কিন্তু সিকোয়েন্সটা মনে থাকবে। তাহলে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগেনেসিস, রাইট সুই ভাই? আর পড়তেছি কোথায়? এখানে। তাহলে বলো এটা কি বয়সন্ধি ছিল না? ক্রোমোমিয়ার দেখা যায়, দাগ হয়। 2 নম্বর কি ফ্লাওয়ার বুকে তৈরি হয়, মানে ফুলের তোড়া। 3 নম্বর কি ছিল? পোলারাইজ বিন্যাস হয়, একদিকে থাকে, আলাদা আলাদা থাকে। এবার তোমরা আমাকে বলো পরেরটার নাম কি? জাইগোটিন। জাইগোটিনে কি ঘটনা ঘটবে বলো? জাইগোটিনে কি ঘটনা হবে? কাপল হবে, রাইট? তাহলে বলো তো, আমরা এখানে লিখতে পারি না কাছে আসা আসি? তুমি কি জানো কাছে আসা আসি কি বলে? সিনাপসিস। সিনাপসিস। তাহলে আমি তোমাকে একটু দেখাই, যখনই তারা কাছে আসবে, কাছে আসলে তাদেরকে আমরা সুইভাবে বলবো না বাই ভ্যালেন্ট, বা কাপল বলবো না সুইভাবে আমরা। কাছে আসা আসি বা তখন কাপল হয়ে যাবে, তখন আমরা তাদেরকে বলবো বাই ভ্যালেন্ট। কি বলবো? বাই ভ্যালেন্ট। আমি একটু তোমাদের ব্যাখ্যা করতেছি। দেখো আরেকটা স্লাইড দিই এখানে। সিন্যাপসিস। দেখো এই যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা কিন্তু দেখো মন মানসিকতা যদি সেম হয় তাহলেই কাছে আসতে পারবে, তাই না সুই ভাই? একজন চোর আর একজন হচ্ছে খুব ধার্মিক, তারা একসাথে প্রেম ভালোবাসা হবে, কাপল হবে? হবে না। তাহলে আমরা একটু ওখানে লিখে রাখি, আমরা একটু এখানে লিখে রাখি কারা কাছে আসতে পারবে? যারা সেম মন মানসিকতা, যারা একই মন মানসিকতা, একই রকম। একই রকম মানে বোঝেন সুই ভাই? একই রকম শব্দের অর্থ হলো হোমোলোগাস। হোমোলোগাস, রাইট? হোমোলোগাস ক্রোমোজোমগুলো। তাহলে আমরা চলে আসি এখানে, আমরা কি পড়লাম? আমরা জাইগোটিনে কাছে আসা আসি, রাইট? জাইগো মানে জোড়া, তাহলে জোড়ারা কি হবে? কাছে আসবে। এই যে দেখো এখানে একটা, আর এই যে দেখো এখানে একটা, দেখছো এরা দুজন কাছে চলে আসছে। এর জায়গাটা এই যে এর সাথে এখানে লাগবে, এর জায়গাটা এই যে এখানে লাগবে, ঠিক আছে? কাছে আসার প্রক্রিয়া দেখো, ওসিস মানে কি? প্রক্রিয়া না? ওসিস মানে কি? প্রক্রিয়া। আর সিন শব্দের অর্থ কি? জোড়া, টুগেদার। সিন মানে হচ্ছে জোড়া। তাহলে বলো তো সিনাপসিস শব্দের অর্থ কি? এই যে কাছাকাছি আসতেছে সেইটাই বোঝাচ্ছে না? একসাথে হচ্ছে সেইটা বোঝাচ্ছে না? রাইট মুহিব? রাইট? এখন যখন কাছাকাছি দুইজন চলে আসছে, এরা দুইজন কারা? এরা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম না? হোমোলোগাস ক্রোমোজোম, একই ক্রোমোজোম না? হোমোলোগাস মানে কি? একই। এইটা হয়তো বা বাবার কাছ থেকে আসছে তোমার, এইটা তোমার মায়ের কাছ থেকে আসছে। এটা বাবার 21 নম্বর, এটা মায়ের 21 নম্বর ধরা যাক, কিংবা বাবার 3 নম্বর, মায়ের 3 নম্বর, রাইট? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, এই কাছাকাছি আসলো হোমোলোগাস ক্রোমোজোম গুলো, তখন আমরা তাদেরকে কি বলেছি? কাপল বলেছি না? কাপল বলছি না? কাপল মানে কি? বাই ভ্যালেন্ট।
এই যে দেখো ভ্যালেন্ট মানে যুক্ত থাকা, ভ্যালেন্সি মানে যোজনী, যোজনী মানে কি যুক্ত থাকা। কয়টা যুক্ত থাকে? 2টা ক্রোমোজোম যুক্ত থাকে, রাইট? এবার দেখো তোমরা এখানে আসো, জাইগোটিন মানে হচ্ছে জোড়া, জোড়া মানে হচ্ছে কাপল। তাহলে এই দশাতে কি হবে? যারা একই ধরনের কাছাকাছি আসবে তখন আমরা তাদেরকে কাপল বলবো। তার মানে হোমোলোগাস ক্রোমোজোমগুলো কাছাকাছি আসবে কোন প্রক্রিয়ায়? কাছাকাছি আসবে সিনাপসিস প্রক্রিয়ায়, তখন আমরা তাদেরকে বাইভ্যালেন্ট বা কাপল বলবো। বাইভ্যালেন্ট মানে কিন্তু কাপল, ঠিক আছে? এই তোমরা কি বুঝতে পারছো? অনেকে আবার খেপে গেছে, ভাইয়া প্রেমের গল্প শোনাইতেছেন কেন? এখানে তো বিয়ের গল্প আছে। শোনো সুই ভাই, পরের ধাপ কি বলুন তো? কাছাকাছি আসলো, কাপল হইলো, ফ্যামিলি থেকে বিয়ে দিবে না? ফ্যামিলি থেকে বিয়ে দিবে না? এখন যদি ফ্যামিলি থেকে বিয়ে দেয় তাহলে প্রথম বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তারপর ভালোবাসা নাই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বলো তো, কাছাকাছি যখন চলে আসবে, ওকে দেখো, এক কাছাকাছি আসলো, বিয়ে, বাচ্চা কাচ্চা, ভালোবাসা নাই হয়ে যাবে। বলো তো ভালোবাসা নাই হয়ে যাওয়া মানে কি? এইটা কায়াজ মানা, কায়াজ মানা। বাচ্চা কাচ্চা হওয়া মানে কি বলো তো? এখানে টেট্রাড হবে না? টেট্রাড বা এগুলো বাচ্চা আর কি। এটা কি ভালোবাসা নাই? অনেকেই বলে বিয়ের পর নাকি ভালোবাসা থাকে না, এই হবে না? আরেকটা বলো তো, বিয়ে হইলে কি আহ, মনের মন কি হয়? তোমার সুখ আমি ভাগ করে নিলাম, আমার আনন্দ তুমি ভাগ করে নিলা, আনন্দ বেদনা ভাগাভাগি হবে কিনা? তাহলে একটু আমরা এখানে লিখে রাখি ছোট করে, আনন্দ বেদনা ভাগাভাগি। বেদনা ভাগাভাগি মানে কি? মানে কি মুহিব? ক্রসিং ওভার, ঠিক আছে? তাহলে আমরা চলে আসি, 3 নম্বর স্টেজটার নাম কি ছিল? প্যাকাইটিন, রাইট? প্যাকাইটিন, আমরা দেখলাম এটা প্যাকাইটিন। দেখো তো প্যাক প্যাক মানে কি? সংসার দশা বোঝাচ্ছে না? দেখে মনে হচ্ছে না সংসার দশা? বলো তো সংসার দশায় কি হয়? সংসার দশায় এই যেমন বাচ্চা হইলো, একটা ক্রোমোজোম দেখো কয়টা করে হইলো? দুইটা দুইটা করে, টোটাল কয়টা হলো? 4টা ক্রোমাটিড হয়ে গেল, রাইট? তাহলে প্যাকাইটিন মানে মনে রাখবো প্যাক প্যাক বা সংসার দশা। সংসার দশায় বাচ্চা কাচ্চা হবে। 2 নম্বর হচ্ছে সংসার দশায় কি হবে? বিনিময় হবে, লেনদেন হবে। এর একটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, দ্যাট ইজ কল ক্রসিং ওভার। এবং থার্ড যেটা, সেটা হলো কি হবে? সংসার দশায় এই যে এখানে কায়াজমা তৈরি হবে, রাইট? এখানে কায়াজমা তৈরি হবে, হবে কি না? তোমরা কি বুঝতে পারছো আমার কথা? বলো তো কায়াজমা কার কার মধ্যে তৈরি হচ্ছে? হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে না? তারা দুইজন দুই ধরনের মানুষ না? তাহলে বলো তো সিস্টার ক্রোমাটিডের মধ্যে নাকি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিনিময় হচ্ছে? নন সিস্টার। এই ক্রোমোজোমে এইটার সাথে এইটা সিস্টার, এই ক্রোমোজোমে এইটার সাথে এইটা সিস্টার, এই ক্রোমোজোমের এইটা আর এই ক্রোমোজোমের এইটা পরস্পর কি নন সিস্টার না? নন সিস্টার কি না? ওকে, তাহলে সুই ভাই আমরা আবার আগের গল্প ফিরে যাই। সেটা হলো প্যাকাইটিন মানে হচ্ছে প্যাক প্যাক দশা, সংসার বা প্যাক প্যাক দশা। প্রথমে এখানে ভাগ, এখানে কি হয়? বাচ্চা কাচ্চা পয়দা হয়, তারপর একসময় ভালোবাসা নাই হয়ে যায়, তারপর নিজেদের সমস্ত জিনিস তারা ভাগাভাগি করে নেয়। তোমার জিনিস তুমি নাও, আমার জিনিস আমি নেই, কারণ পরবর্তী দশা কি? ডিভোর্স, রাইট? তাহলে এবার বলেন ডিভোর্স দশায় কি হবে? দুইজন দুই দিকে সরে যাবে না? সরে গেলে আমাকে বলেন তো তাদের মধ্যে কি লুপ বা ফাঁকা জায়গা তৈরি হবে কিনা? হবে কিনা সুই ভাই? প্রিয় স্টুডেন্ট দেখো, যখন দুইজন আলাদা হয়ে যায় তাদের মধ্যে কি হয়? যে তোমার আর আমার মতো অনেক বড় গ্যাপ, আমাদের আর একসাথে থাকা হবে না। তাহলে এবার বলো আমাকে, যে লুপ সৃষ্টি হয় কোন দশায়? বলেন। লুপ সৃষ্টি হচ্ছে ডিপ্লোটিন বা ডিভোর্স দশায়। আমি একটু বোঝাই দিচ্ছি এটা, ওকে? ঠিক আছে, লুপ সৃষ্টি হয় এই দশায়। এই যে দেখেন, এই দেখছেন ভেতরে একটা লুপ সৃষ্টি হয়েছে, ফাঁকা জায়গা। কারণ ডিভোর্স দশায় এ এদিকে যাইতে চাচ্ছে, এ এদিকে যাইতে চাচ্ছে, মাঝখানে কি লুপ সৃষ্টি হবে কিনা? তোমরা আমাকে বলো তো, এদিকে একটা অ্যাটাচমেন্ট পয়েন্ট থাকলে, এদিকে একটা অ্যাটাচমেন্ট পয়েন্ট থাকলে, এখানে কি 90 ডিগ্রি কোণ না? এখানে 90 ডিগ্রি কোণ না? তাহলে এটা মাথায় রাখতে হবে,
যে ডিপ্লোটিনে ডিভোর্স হচ্ছে, ডিভোর্স মানে কি দুইজন দুই দিকে সরে যেতে চাচ্ছে, তাহলে তাদের মাঝখানে একটা ফাঁকা লুপ ক্রিয়েট হচ্ছে। আর লুপ মানেই হচ্ছে যদি দুই দিকে অ্যাটাচমেন্ট পয়েন্ট থাকে তাহলে এখানে একটা 90 ডিগ্রি কোণ, এই যে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তোমরা শুধু আমাকে বলো তো যদি এক জায়গায় অ্যাটাচমেন্ট পয়েন্ট থাকতো, এদিকে যদি না থাকতো তাহলে কেমন হতো? এরকম হতো না? এরকম হতো না? তাহলে এখানে কি 180 ডিগ্রি কোণ উৎপন্ন হতো না? ও দিকে যাইতে চাচ্ছে, এদিকে যাইতে চাচ্ছে, রাইট? তাহলে প্রিয় স্টুডেন্ট গল্পটা আমরা আরেকবার দেখি। আমি যখন রিক্যাপ করবো গল্পটা দেখবো সব কিছু ঠিকঠাক ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ওকে। শেষ, লুপ বা ফাঁকা জায়গা সৃষ্টি হয়। একটা মিনিট, একটা মিনিট। ওকে, ভেরি গুড। আচ্ছা তোমরা আমাকে বলো তো এই যে টানাটানি করে কি করতে চায়, যে ও আরেক দিকে চলে যায়, আরেক দিকে চলে যায়, যে আমরা আমাদের বাপের বাসায় চলে যাবো, আমরা একসাথে থাকবো, রাইট সুই? তাহলে আমরা এটাকে বলতে পারি যে ডিভোর্সের সময় দুইজনের মধ্যে যদি গ্যাপ সৃষ্টি হয় তাহলে তারা কি করে বুসকা বুসকি বাইন্দা ও ওর বাড়ি চলে যাবে, ওর বাড়ি চলে যাবে। তাহলে বলেন তো কোথায়? বাস টার্মিনালে যাবে না? বাস টার্মিনালে যাবে কিনা? বাস টার্মিনাল থেকে আমরা বলি টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন। ঠিক আছে, আমি একটু পরে বোঝাবো টার্মিনালাইজেশন কি জিনিস। তাহলে আমি এখানে চলে আসি। আচ্ছা গল্পটা শেষ করে তারপর আমি বোঝাচ্ছি। তাহলে বলো তো দুইজনের মধ্যে লুপ কখন সৃষ্টি হয়? ডিভোর্সের সময়। টার্মিনালাইজেশন বা টার্মিনাল বা বাস টার্মিনাল কখন চলে আসবে? ডিভোর্সের সময়, রাইট? ডিপ্লোটিনে, ঠিক কিনা? এবার বলো তো আমাকে সব কিছু ভেঙে চুরে, ও যদি ওদিকে চলে যায়, এ যদি এদিকে চলে যায়, সমস্ত বন্ধন তখন ভেঙে চুরে যাবে না? তাহলে বলো তো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস বিলুপ্ত হবে কখন? সমস্ত সব কিছু সীমা পরিসীমা সব বিলুপ্ত হবে এই দশায় না? বলো তো ডায়াগাইনেসিসে সব বিলুপ্ত হবে কিনা? হবে কিনা? তাহলে প্রিয় স্টুডেন্ট পুরো গল্পটা আমি আরেকবার বলি, দেখো তোমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। জাস্ট বোঝার চেষ্টা করো। প্রথমে হচ্ছে লেপটোটিন। এই সময় আমাদের আরেকজনের জীবনের সাথে লেপটে যেতে ইচ্ছা করে, মানে আরেকজন জীবনের সাথে নিজের জীবনকে জড়িয়ে দিতে ইচ্ছা করে, রাইট? দ্যাট ইজ কল লেপটোটিন। লেপটোটিনে কি হয়? আমাদের তখন বয়সন্ধি, বয়সন্ধির সময় তো লেপটে যেতে ইচ্ছা করে আরেকজন মানুষের জীবনের সাথে, রাইট? তাহলে মুখে ব্রণ হবে, আমরা আলাদা আলাদা বসে থাকবো, নদীর ধারে বসে থাকবো, ছাদের কিনারে বসে থাকবো, দ্যাট ইজ কল পোলারাইজড বিন্যাস। এক পোলের দিকে গিয়ে আমরা সরে আছি। মুখে তখন ব্রণ হয়, দ্যাট মিনস ক্রোমোমিয়ার। আরেকটা জিনিস কি, এই সময় আমরা গার্লস কলেজের সামনে ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় থাকি, রাইট? বয়সন্ধিতেই। তাহলে আমরা কি বলবো? এটা ফ্লাওয়ার বুকে। ওকে, আচ্ছা। তারপরের ধাপটাই হচ্ছে যে পটাইছি কোনো না কোনোভাবে, দ্যাট মিনস হচ্ছে কাপল দশা। তাহলে বলো তো কাছাকাছি আসতে হবে না দুইজনকে? যারা একই ধরনের তারা আসবে না? আসার পর দুইজনকে বাইরের মানুষজন বলবে না কাপল? বলবে কি না? তাহলে তিনটা জিনিস এখানে। এক, যারা একই ধরনের তারা কাছাকাছি আসবে, দ্যাট মিনস হোমোলোগাস ক্রোমোজোমগুলো কাছাকাছি আসতেছে, আসার প্রক্রিয়ার নাম সিনাপসিস। মানুষ তখন তাদেরকে কাপল বলবে। কাপল মানে হচ্ছে বাইভ্যালেন্ট, বাই মানে দুই, ওরা দুইজন একসাথে আছে, ভ্যালেন্ট মানে যুক্ত, বাইভ্যালেন্ট মানে দুইজন যুক্ত, রাইট? ডান মুহিম। এবার চলে আসি আমরা প্যাকাইটিন। প্যাকাইটিনটা এইভাবে মনে রাখবা, প্যাকাইটিন মানে প্যাক 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 মানে সংসার দশা। প্যাকাইটিন মানে প্যাক 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 মানে সংসার দশা। বলো তো সংসার দশায় কি হয়? এক, আনন্দ বেদনা ভাগাভাগি করে, বা নিজেদের যা কিছু আছে সব ভাগাভাগি করে। ভাগাভাগি মানে কি? ক্রসিং ওভার না? একজন আরেকজনকে দিয়ে দিচ্ছে। দুই নম্বর, এই সময় কি বাচ্চা কাচ্চা পয়দা হয় কিনা? প্যাক প্যাক দশায়, সংসার দশায় ট্যাটরাট তৈরি হচ্ছে, রাইট? এবার বলো তো এই দশাতেই কি হয়? দুইজনের মধ্যে ভালোবাসা ধীরে ধীরে নাই হয়ে যায়, হয় কি না? কায়াজমা। তাহলে মনে রাখো প্যাক প্যাক দশায় বিনিময় মানে ক্রসিং ওভার, প্যাক প্যাক দশায় কি হয়? বাচ্চা কাচ্চা পয়দা হয়, টেট্রাড। প্যাক প্যাক দশাতে ভালোবাসা হারিয়ে যায়, দ্যাট মিনস কায়াজমা। ওকে, আচ্ছা। এবার চলে আসি আমরা প্যাকাইটিনের পর হচ্ছে ডিপ্লোডিন। ডিপ্লোডিন মানে হচ্ছে ডিভোর্স দশা। কি দশা সুই ভাই? ডিভোর্স দশা। এই সময় তারা ডিভোর্স নেবে, কারণ তোমার আর আমার মধ্যে লুপ সৃষ্টি হয়েছে, গহ্বর সৃষ্টি হয়েছে, আমাদের কোনো ভালোবাসা নাই। আমি ব্যাগ গুছাই গেলাম কোথায়? টার্মিনালে, বাসায় যাব। তাহলে বলো কোন দশায় লুপ সৃষ্টি হয়, কোন দশায় টার্মিনাল কথাটা চলে আসে? ডিভোর্স দশায়। তাহলে ডিভোর্স দশায় দুইজনের মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়,
2 নম্বর হচ্ছে ডিপ্লোটিন দশায় বা ডিভোর্স দশায় কি হয়, টার্মিনালাইজেশন ঘটে। ডান। এবার বলো আমাকে সবকিছু ভেঙে চুরে দুইজন দুই দিকে, সব ক্রোমোজোম দুই দিকে চলে যায় কোন দশায়? কোন দশায় ভাই? ডায়াকাইনেসিস, রাইট? কাইনিন মানে মুভমেন্ট, ডায়া মানে থ্রো। সো এই সময় চারপাশে যে মেমব্রেন আছে, মেমব্রেন ভেদ করে চলে যায়। তোমরা আমাকে বলো যে তোমরা এই জিনিসটা কখনো ভুলবা কিনা, আমি কনসেপ্ট দেখাইতেছি, তোমরা এই জিনিসটা ভুলবা কিনা? এই জিনিস যদি ভুলা যাও আর পরীক্ষার হলে যদি বলো আচ্ছা জাইগোটিনে ক্রসিং ওভার হয়, গুলি করে মারবো। ঠিক আছে? জাইগোটিনে কেন ক্রসিং ওভার হবে? জাইগো মানে জোড়া, জোড়া মানে কাপল দশা, কাপল দশায় কেন বিনিময় হবে, রাইট? তাহলে কোন স্টেজে কি আছে তোমাকে এটা বুঝতে হবে। ওকে, তাহলে আমরা এক কাজ করি, এটাই থেকেই পরীক্ষায় আসবে। আমি 1 মিনিটের মধ্যে রিভিশন দিয়েছি ভাই। দেখেন, লেপ্টোটিনে অন্যের জীবনের সাথে লেপ্টে যেতে ইচ্ছা করে, তখন কি বয়সন্ধি না? বয়সন্ধি। জাইগো মানে জোড়া, তার মানে কি কাপল দশা না এটা? প্যাক প্যাক, প্যাক প্যাক মানে কি সংসার দশা না? ডিপ্লোটিন, ডিপ্লোটিন মানে কি ডিভোর্স দশা না? ডায়াকাইনেসিস কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া, তার মানে এই দশাটা কি সবকিছু ভেদ করে চলে যাবে, ঠিক কি না? এবার বলো আমাকে বয়সন্ধিতে কি হয়? মুখে দাগ বা ব্রণ, তার মানে ক্রোমোমিয়ার, রাইট? ক্রোমোমিয়ার। এই সময় আমরা কি করি? একাই একদিকে গিয়ে বসে থাকি, দ্যাট মিন্স পোলারাইজড বিন্যাস। এই সময় আমরা কি করি? আমাদের ফুল নিয়ে দাঁড়ায় থাকি, তাহলে ফ্লাওয়ার বুকে, তাই না সুই ভাই? ঠিক আছে। কাপল দশায় কি হয়? আমরা কাছাকাছি চলে আসি, তার মানে হলো কাছাকাছি চলে আসা কি কি বলা হয়? সিনাপসিস। কারা আসবে সুই ভাই? যারা একই ধরনের, হোমোলোগাস ক্রোমোজোম গুলো, তাই না? হোমোলোগাস ক্রোমোজোম আসলে তাদেরকে আমরা কাপল বা কি বলি? বাই ভ্যালেন্ট, রাইট? প্যাক প্যাক মানে হচ্ছে সংসার দশা। সংসার দশায় প্রথমে কি হয়? বিনিময় হয় নিজেদের মধ্যে। যদি স্টেপ বাই স্টেপ কিন্তু পরে আসে, তাহলে আমরা প্রথমে লিখে রাখি ক্রসিং ওভার। আনন্দ বেদনা ভাগাভাগি হয়, বাচ্চা কাচ্চা পয়দা হয়, তার মানে ট্যাট্রাড। এখানে কয় বাচ্চা পয়দা হয়? 4টা। এবং লাস্টে যেটা আমরা বলবো সেটা হলো এই সময় ভালোবাসা নাই হয়ে যায়, দ্যাট মিন্স কায়াজমা। ওকে। ডিভোর্স দশায় কি হয়? তোমার আর আমার মাঝখানে লুপ সৃষ্টি হয়েছে। 2 নম্বর হচ্ছে আমি গেলাম কোথায়? টার্মিনালে, টার্মিনালাইজেশন। আর লাস্টেরটা কি? সবকিছু ভেদ করে চলে যায়, তার মানে দেয়াল দেয়াল সব ভেঙে যায়, এখানে সব বিলুপ্তি। ঠিক আছে ভাই? বিলুপ্তি। প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমাদের প্রোফেজ 1 আর কোনো প্রবলেম হবে না। আমি ছোট একটা কি ব্রেক দিব? আমি একটা ব্রেক দিচ্ছি, হ্যাঁ, আমি একটা ব্রেক দিচ্ছি হচ্ছে 10 মিনিটসের ব্রেক। এরপর আরও একটা মজার জিনিস আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা 100% শেষ হয়ে যাবে, কেউ কিন্তু যাবা না। ঠিক আছে? 10 মিনিট নাকি 15 মিনিট? 10 মিনিট। কেউ যাবা না, কেউ যাবা না। 10 মিনিট পর দেখা হচ্ছে।
ভাবলাম ব্রেকের সময় একটু কথা বলি। তোমরা যারা এডমিশনের জন্য প্রিপারেশন নিবা, এডমিশনে ভালো করার একটাই রুলস, সেটা হলো যে কিসের উত্তর কি এইটার একটা কনসেপ্ট থাকা। আমরা তো কনসেপ্টের পেছনে কাজ করছি। আরেকটা কাজ করছি সেটা হলো যে পরীক্ষার হলে গিয়ে যেন কখনো ভুল না হয়। তাহলে কখনো যে ফ্লাওয়ার বুকে কথাটা আসে, ফুল দেওয়ার ব্যাপার স্যাপার, তাইলে এইটা তো সবার আগেই পড়বে, তাই না? শেষের দিকে তো আর পড়ার কোনো কথা নাই। তো এই গল্পটা আমি যখন ভার্সিটি এবার এডমিশনের সময় যখন ভার্সিটি নিচ্ছিলাম, তখন আমি এই গল্পটা তৈরি করি। এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের জন্য এরকম গল্প আছে, বাট আমি সবসময় গল্প দিচ্ছি না। এর একটাই কারণ হচ্ছে গল্প দিলে কনসেপ্ট গ্রো করবে না। আর যেখান থেকে প্রশ্ন আসে সবচেয়ে বেশি সব জায়গায়, সেই গল্পটা আমি দিয়ে দিলাম। তাহলে যদি কখনো বলো ট্যাট কখন তৈরি হয়, তোমরা বলবো ট্যাট মানে চার বাচ্চা মানে তো প্যাক বা সংসার দশা তৈরি হয়, প্যাকাইটিন, তাই না? যদি কখনো বলে বাইভ্যালেন্ট, আচ্ছা বাইভ্যালেন্ট মানে হচ্ছে দুই, তা দুইজন মানে কাপল মানে জোড়া মানে জাইগোটিনেই তৈরি হবে, তাই না? ক্রসিং ওভার মানে বিনিময় হয়। আর বিনিময়ের কথা যখনই চলে আসবে, বুঝতেই পারতেছো সংসার দশায় আমাদের ভালোবাসা, প্রেম, আনন্দ, বেদনা, সুখ দুঃখ সবকিছু বিনিময় হয়। পারবা না? ভাইয়া প্রশ্ন ব্যাংক কোনটা কিনবো? প্রশ্ন ব্যাংক আমার মনে হয় না আলাদা করে কেনার কোনো দরকার আছে। আমরা যে পরিমাণ পরীক্ষা নিব সবগুলাতেই কিন্তু অতীতের সমস্ত প্রশ্ন, একাডেমিক যত প্রশ্ন সবগুলোই কভার করব। তাহলে প্রশ্ন ব্যাংকের জন্য আলাদা করে বই কেনার কিন্তু দরকার নাই। এখন তোমার যদি মনে হয় যে ভাইয়া তারপর আমি বই কিনবো, তুমি যে কোনো প্রশ্ন ব্যাংক কিনতে পারো, পুরাতন প্রশ্ন ব্যাংক কিনতে পারো, নতুন প্রশ্ন ব্যাংক কিনতে পারো, এটা তোমার উপর স্বাধীনতা আছে। স্পেসিফিক আমরা কোনো নাম বলছি না এই জন্য, কারণ সব প্রশ্ন ব্যাংক সেম, সব জায়গায় ভুল আছে, সব জায়গায় সঠিক আছে, ঠিক আছে? এইচএসসিতে তো আমাদের চিত্র আঁকতে হবে, তাহলে প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভারের ক্ষেত্রে দেখো এটা মেডিকেল ক্লাস, হ্যাঁ মেডিকেল ক্লাসে কনসেপ্টটা আমি বোঝাই দিব। সো চিত্র আঁকার দায়িত্বটা তোমার। আর ক্রসিং ওভারের চিত্র যে এখনো জানো না, সামনে এইচএসসি পরীক্ষা, তো তার জন্য বেশ বড় একটা আফসোস। কেন জানবো না আমি? এতদিন তো করে ফেলার কথা ছিল, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু সবকিছু শেষ করেছি। আচ্ছা বলো তো, ক্রসিং ওভার থেকে যদি কোনো প্রশ্ন আসে, ক্রসিং ওভার থেকে কিন্তু এবার মেডিকেল এডমিশনের প্রশ্ন আসছিল, তাই না? যে জেনেটিক ম্যাপ, শতকরা হিসাব থেকে জেনেটিক ম্যাপ তৈরি করা হয় কিসের ভিত্তিতে? ক্রসিং ওভারের ভিত্তিতে। ঠিক আছে, এবার ক্রসিং ওভারটা আমরা একটু দেখি। বলো তো ক্রসিং ওভারটা কি? মিওসিস বিভাজনের মধ্যে পড়তেছে না? মিওসিস, রাইট? উপপর্যায়ের নাম কি বলো তো? ক্রসিং মানে হচ্ছে বিনিময়। বিনিময় মানে কি? সংসার দশাতেই বিনিময় হয় সুখ দুঃখ। সংসার দশা মানে কি? প্যাক বা প্যাকাইটিন। পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসে। ক্রোমোজোমের ধরন কি বলো তো? কাদের মধ্যে বিনিময় হবে? খুব সহজ, যে হোমোলোগাসগুলোর মধ্যে বিনিময় হবে। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বিনিময় হবে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমগুলো যখন বিনিময় হবে বলো তো, এইরকম না? এবং এইটা এইরকম, এইটা আর এইটার মধ্যে। তাহলে এই ক্রোমোজোমের এইটা আর এই ক্রোমোজোমের এইটা, তাহলে এটা কি পরস্পর নন সিস্টার ক্রোমাটিড না? নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা এখানে দিয়ে দিই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিনিময় হবে। আবিষ্কারক কে? থমাস, হান্ট, মর্গান। এগুলো না জানলেও চলে, তো আমি এইভাবে মনে রাখি। মর্গান মানে মরে যাওয়া, তাহলে রাস্তা ক্রস করতে গেলে মরে যাওয়া চান্স থাকে আর কি। তাহলে মর্গানই ক্রসিং ওভার আবিষ্কার করেছেন। উদ্ভিদ, ভুট্টা, ভুট্টা উদ্ভিদে এটা আবিষ্কার করেছেন। আচ্ছা এখন প্রশ্ন হলো যে এই যে বিনিময় হচ্ছে, এখানে দুইটা জিনিস আছে। একটা হলো এখানে কাটতে হবে না, এখানে কাটতে হবে না। বলো তো ডিএনএ বা ক্রোমোজোম কে কাটে? সবসময় তোমরা রেস্ট্রিকশন এনজাইমের নাম শুনছো না? রেস্ট্রিকশন এনজাইমই তো কাটে, কাটে না? রেস্ট্রিকশন এনজাইম কাটে। তাহলে আমরা লিখি রেস্ট্রিকশন এনজাইম। এটা আরেকটা নাম আছে। বলো তো রেস্ট্রিকশন এনজাইমটা কোথায় থাকে? এটা যদি কোষ হয়, এটা নিউক্লিয়াস না? তাহলে ক্রোমোজোমগুলো এই জায়গায় আছে না? তাহলে এখানে কাটাকাটি হবে না? তাহলে বলো তো রেস্ট্রিকশন এনজাইমটা তো এখানে নাকি সাইটোপ্লাজমে আছে? নিউক্লিয়াসে আছে। তাহলে আমরা এটাকে বলবো এন্ডো, এন্ডো মানে ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়েজ এনজাইম। তাহলে বলো তো কাটাকাটি কে করতেছে? রেস্ট্রিকশন এনজাইম বা এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, ঠিক আছে? যে এনজাইমটা নিউক্লিয়াসের ভেতরে আছে, সাইটোপ্লাজম থেকে এসে তো আর এখানে কাটতে পারবে না, নিউক্লিয়াসের ভেতরে থাকতে হবে।
এবার বলো তো যখন এই জায়গা কেটে যায়, তখন এইটা এখানে আসে আর এইটা এখানে যায়, আবার জোড়া দিতে হবে না? জোড়া মানে কি বেঁধে দেওয়া, বেঁধে দেওয়া মানে কি লাইগেশন। তাহলে বলো তো কোন এনজাইম তাদেরকে আবার জোড়া দেয়? লাইগেজ এনজাইম, তাই না? পারবা না এগুলা? ওকে, লাইগেজ এনজাইমটা হচ্ছে জোড়া দেয়। তাহলে শেষ। তাহলে খেয়াল করে দেখো আমাদের কিন্তু পড়া শেষ, কিন্তু আসল যে জিনিসটা সেটা হলো আমরা কিন্তু এই কাজটা সবার শেষে একটু বোঝার চেষ্টা করব যেন আমাদের কাজগুলো মনে থাকে। ঠিক আছে, তাহলে আমরা একটু মিওসিসের কনসেপ্টটা শিখব। মিওসিসের যদি কনসেপ্টটা শিখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের পড়া আজকে শেষ। কনসেপ্টটা বেশি করে শিখতে সময় লাগবে না, 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময় কষ্ট করে দাও, দিবা না 10 মিনিট সময়? ওকে, মনে রাখবা একটা কোষে যদি মিওসিস হয় তাহলে কয়টা কোষ উৎপন্ন হয় মুহিব? 4টা। বলো তো এই কোষের মধ্যে কি হোমোলোগাস ক্রোমোজোম আছে না, যাদের মধ্যে এরটা এখানে আসবে, এরটা এখানে আসবে, আসবে কি না? তাহলে বলো তো হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? এখানে বাপের থেকেও ক্রোমোজোম পাইছে, মায়ের থেকেও ক্রোমোজোম পাইছে না এই কোষটা। তাহলে বলতো এই কোষটা কি 2n কোষ না? 2n কোষ কিনা, রাইট? তাহলে 2n কোষেই শুধুমাত্র মিওসিস হয়। তাহলে এই জিনিসটা মনে রাখবা, মিওসিস সর্বদা ডিপ্লয়েড কোষে হয়, 2n কোষে হয়। তাহলে তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি, বলো তো একটি হ্যাপ্লয়েড কোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় 4টি কোষ তৈরি করতে কয়বার মিওসিস লাগে? তোমার উত্তর হচ্ছে একবারও লাগে না, কারণ হ্যাপ্লয়েড কোষ থেকে মিওসিস হয় না। তুমি বলো তো এটা যদি হ্যাপ্লয়েড কোষ হয়, এখানে তো এক সেট ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের সাথে কার বিনিময় হবে? হবে? হবে না। ক্রসিং ওভার হবে? হবে না। তাহলে হ্যাপ্লয়েড কোষে কোনো ধরনের কি হয় না? ক্রসিং ওভার হয় না। হ্যাপ্লয়েড কোষে কোনো ধরনের মিওসিস হওয়ার চান্স নেই। যে জানবে এইটা সে খুব সহজে আনসার করতে পারবে। তাহলে আমি এবার লিখে দিই 2n অনলি মিওসিস, বাট মাইটোসিস কি n কিংবা 2n দুই কোষেই হতে পারে কিনা? মাইটোসিস n থাকলে বাচ্চারাও n হবে, 2n থাকলে বাচ্চারাও 2n হবে, রাইট সুই ভাই? কিন্তু মিওসিসে দেখবেন 2n থেকে বাচ্চারা সবাই n হবে। আচ্ছা বলো তো যে কোষটাতে মিওসিস হচ্ছে সেই কোষটার নাম কি? মিওসাইট না? সাইট মানে কোষ। তাহলে যে কোষে মিওসিস হয় সেই কোষের নাম হচ্ছে মিওসাইট। ওকে, মিওসাইট। তো আমরা এখন দেখি যে কয় ধরনের মিওসিস আছে। ঠিক আছে, যেমন মানুষের দেহে যেটা হয়, মানুষের দেহে কোথায় হয় বলতো? জনন মাতৃকোষে। কারণ মাতৃকোষ কথাটা যখনই আসে মনে রাখবা এইটা হচ্ছে 2n কোষ। তাহলে মানুষের দেহে বলতো জনন মাতৃকোষ থেকে যখন মিওসিস হয় শুক্রাণু তৈরি হয় না? এবার বলতো আমাকে এই শুক্রাণুতে কি আর মিওসিস হয়? এটা শেষ মিওসিস না, কারণ 2n কোষে যদি মিওসিস হয় n n শুক্রাণু উৎপন্ন হবে, n ডিম্বাণু উৎপন্ন হবে। এনে তো আর মিওসিস হওয়ার কোনো চান্স নাই। তাহলে মিওসিস শেষ, মিওসিস ডান, জীবনের শেষ মিওসিস হয়ে গেল। তাহলে এটার নামই তো টার্মিনাল মিওসিস বা শেষ মিওসিস। ঠিক আছে, তাহলে মনে রাখবা জনন মাতৃকোষে মানুষের যে মিওসিস হচ্ছে দিস ইজ টার্মিনাল মিওসিস। এরপর আর মিওসিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ জনন মাতৃকোষ হচ্ছে 2n, এরপর যে কোষগুলো উৎপন্ন হয় সবাই n, এগুলোতে আর কোনো মিওসিস হবে কখনোই না, হবে না। তাহলে এটা শেষ মিওসিস, জনন মাতৃকোষেরটা শেষ মিওসিস বা টার্মিনাল মিওসিস। ঠিক আছে প্রিয় প্রিয় স্টুডেন্ট, বলো তো স্পোরিক মিওসিস মানে কি? স্পোর মানে হলো এই যে দেখো তো এটার নাম কি? পরাগরেণু না? এটার নাম কি? উদ্ভিদের ডিম্বাণু না? তো উদ্ভিদের পরাগরেণুকে আমরা স্পোর বলি না? যে স্পোর ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ে পরাগায়ন হয়ে নতুন জীব উৎপন্ন হইলো। তাহলে বলতো স্পোরিক মিওসিস কথাটা যখনই আসে তখন কি উদ্ভিদের কথা আসে না? তাহলে আমরা এখানে লিখবো উন্নত যে উদ্ভিদগুলো আছে, উন্নত উদ্ভিদ যেটাকে আমরা বলি পুষ্পক, যাদের ফুল হয়, পুষ্পক উদ্ভিদ। এই যে দেখছো এটার নাম কি বলতো? পরাগধানী না? পরাগধানীতে যদি মিওসিস হয় হলেই তো এখানে কি হবে? পরাগরেণু বা স্পোর তৈরি হবে না? দিস ইজ পরাগ রেণু। বলতো রেণু মানে কি? স্পোর না? তাহলে বলতো পরাগধানীতেই তো মিওসিস হলে স্পোর তৈরি হয়, তাহলে এই মিওসিসটার নাম কি? স্পোরিক মিওসিস না? তাহলে একটু খেয়াল করো, উন্নত উদ্ভিদ যাদের বা পুষ্পক উদ্ভিদের পরাগধানীতে যে মিওসিস হয় এই মিওসিসের মাধ্যমে স্পোর বা পরাগরেণু উৎপন্ন হয়। রেণু মানে স্পোর।
তাহলে স্পোর উৎপন্ন হয়, তাহলে এটি হচ্ছে স্পোরিক মিওসিস। ডান। এবার দেখো জাইগোটিক মিওসিস কি, ঠিক আছে আমি তোমাকে বলতেছি। মানুষের ক্ষেত্রে চিন্তা করো, মানুষের শুক্রাণু কি, এন না? মানুষের ডিম্বাণু কি, এন না? একটা মানুষ কি বলেন তো, 2n না? তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলে জাইগোট হবে না? জাইগোট কি 2n না? তাহলে এবার বলেন তো এই জায়গায় কি আর মিওসিস হবে? এই জাইগোট থেকে যদি মানুষ উৎপন্ন হয়, জাইগোটও 2n মানুষও 2n, তাহলে এখানে সবসময় মাইটোসিস হবে, ঠিক কিনা? মাইটোসিস হবে, রাইট? তাহলে বলো তো মানুষের জাইগোটে কি কখনো মিওসিস ঘটে? ঘটে না। মানুষের জাইগোটে কোনো মিওসিস ঘটে না, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে জাইগোটিক মিওসিস কাদের ঘটে? আমরা লিখতে পারি নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব, আমি একটু তোমাকে বোঝাই। এটা ধরা যাক একটা শৈবাল, এটা আর একটা শৈবাল, ঠিক আছে? এটা হচ্ছে ধরা যাক নতুন বাচ্চা শৈবাল। তো এই শৈবালটাও কিন্তু এন, এই শৈবালটাও এন, তাহলে বাচ্চা শৈবালটাও কি হবে? এন হবে। তাহলে শৈবাল কি নিম্ন শ্রেণীর জীব না? তাহলে বলেন তো সুই ভাই, এই শৈবাল থেকে যদি শুক্রাণু আসে, এই শুক্রাণু কি এন না? এই শৈবাল থেকে যদি ডিম্বাণু আসে, এটাও কি এন না? তাহলে দুইজন মিলিত হয়ে যখন জাইগোট তৈরি হবে, এটা 2n না? জাইগোট থেকে তো নতুন আর একটা শৈবাল আসবে, আসবে কি না? সে এন না? তাহলে বলেন এই যে শৈবালের ক্ষেত্রে দেখেন জাইগোটটা 2n হচ্ছে, কিন্তু শৈবাল জন্ম নিবে আসলে এন। তাহলে এখানে আপনাকে কি ঘটাইতে হবে? মিওসিস, ঠিক কি না? তাহলে বলেন তো নিম্ন শ্রেণীর জীব বা শৈবালে, ছত্রাকে যে জাইগোট তৈরি হয় সেটা 2n, কিন্তু বাচ্চা আসলে তৈরি করতে হবে n, তাহলে মিওসিস ঘটাইতে হবে না? তাহলে এই যে জাইগোটে মিওসিস হইল নিম্ন শ্রেণীর জীবের, দিস ইজ কল জাইগোটিক মিওসিস। দিস ইজ কল জাইগোটিক মিওসিস। বলো তো তোমাদের সবকিছু ক্লিয়ার কিনা? বলো বলো ক্লিয়ার কিনা? এটা খুব সহজ, হ্যাঁ? যখন পড়বা তখন এই ছোট ছোট জিনিসগুলো যেটা আজকে বুঝতেছো না, ফার্স্ট টাইম পড়তেছো জীবনে, এটা ক্লিয়ার হয়ে যাবে। বলো ক্লিয়ার কিনা? পরীক্ষায় প্রশ্নটা আসবে তো, স্পোরিক মিওসিস কোথায় হয়? উচ্চ শ্রেণীর বা পুষ্পক উদ্ভিদের পরাগধানীতে। পরীক্ষায় প্রশ্ন আসবে জাইগোটিক মিওসিস কোথায় হয়? মানুষের জাইগোটিক মিওসিস হওয়ার কোনো চান্স নাই। মিওসিস হলে কিন্তু আমরা হ্যাপ্লয়েড হইতাম। বুঝছেন সুই ভাই? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মিওসিস কোথায় হয় বুঝলাম, যে কোষে হয় তার নাম মিওসাইট, এটা আমরা বুঝলাম। জনন মাতৃকোষ ডিপ্লয়েড, এখান থেকে যদি আমরা শুক্রাণু তৈরি করতে হয় এখানে মিওসিস ঘটাইতে হবে, এটাই শেষ মিওসিস মানুষের জীবনে, এটা টার্মিনাল মিওসিস, এটা বুঝলাম। আর মিওসিস সবসময় 2n হয়, মাইটোসিস যে কোনো কোষে হইতে পারে, এটা আমরা বুঝলাম, রাইট? তাহলে এবার চলে আসি আমরা মিওসিসের বেসিক কনসেপ্ট। তোমাদের আমি বলি, বলো তো মিওসিসকে আমরা কয় ভাগে ভাগ করি? মিওসিস 1 এবং মিওসিস 2, না? ঠিক কিনা বলো? এই যে কোষ বিভাজন যাচ্ছি, এর আগে কি আমাদের ইন্টারফেস ঘটাইতে হবে না বলো তো? ইন্টারফেস বা প্রস্তুতি হতে হবে কিনা? হবে। তাহলে 1 নম্বর স্টেপ এটা, এটা 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ থেকে 3 নম্বর স্টেপে যাওয়ার সময়, বা মিওসিস 1 থেকে মিওসিস 2 এ যাওয়ার সময়, মিওসিস 1 ঘটাইতে আপনি সব এটিপি খরচ করে ফেলছেন, সব আরএনএ, সব প্রোটিন খরচ করে ফেলছেন, তাহলে আপনাকে আবার মাঝখানে এটিপি আরএনএ তৈরি করতে হবে না? তাহলে মাঝখানে আরেকটা ধাপ আছে সুবে, 3 নম্বর ধাপ, দিস ইজ কল্ড ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিসে আমি কি করব? আমার একটু এটিপি দরকার, কারণ পরের ধাপে আমাকে যাইতে হবে। এটিপি তৈরি করলাম, আমার একটু আরএনএ দরকার, তাহলে আমি এখানে আরএনএ তৈরি করলাম। আমার একটু প্রোটিন দরকার, আমি তৈরি করে নিলাম, তারপর আমি এটাতে যাব। এখানে কি কোনো ডিএনএ তৈরি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়? তোমরা তো জানো এখানে সব তৈরি হয়, এখানে আরএনএ হয়, এখানে প্রোটিন হয় ইন্টারফেজে, এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে এইটার মধ্যে পার্থক্য কি বলো? ইন্টারফেজ এবং ইন্টারকাইনেসিসের মধ্যে পার্থক্য কি? ডিএনএ রেপ্লিকেশনটাই পার্থক্য না? বলো তো বুঝতে পারছো কিনা? ঠিক কিনা? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে ইন্টারফেজ এবং ইন্টারকাইনেসিসের মধ্যে পার্থক্য কি? দুইটাতেই সব ঘটনা ঘটে সেম, শুধু শুধু কি হয় না? ডিএনএ রেপ্লিকেশন হয় না। ডান? ওকে প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা মিওসিস 1 এবং মিওসিস 2 এ। আপনি জানেন মিওসিস 2 মানে অ্যাকচুয়ালি মাইটোসিস। মিওসিস 2 মানে কি? মাইটোসিস। মিওসিস 1টাই অ্যাকচুয়ালি হ্রাসমূলক বিভাজন, এইটাই অ্যাকচুয়ালি মিওসিস, হ্রাসমূলক, এটাই অ্যাকচুয়ালি রিয়েল মিওসিস, রাইট? ঠিক আছে, তাহলে বলো তো মিওসিস 1 এ কি ডিপ্লয়েড কোষ দিয়ে মিওসিস শুরু হবে না? বলো
এখানে একটা ডিপ্লয়েড কোষ দিয়ে মিওসিস শুরু হবে কিনা, হবে, রাইট। শেষে আমরা এই যে মিওসিস 2 যখন ঘটাবো তখন কি আমরা হ্যাপ্লয়েড পাবো কিনা, 4টা কোষ পাবো কিনা। তাহলে আমরা এক কাজ করি, এইটাতে আমরা একটা 2n কোষ নিলাম, ঠিক আছে। 2n কোষ থেকে আমরা n এবং n দুইটা কোষ উৎপন্ন করলাম। হ্রাস ঘটলো কিনা, তাহলে মিওসিস একটাই অ্যাকচুয়ালি হ্রাসমূলক, ঘটছে কিনা। এবার বলো তো এই কোষগুলো আরেকবার প্রিপারেশন নেবে না এই যে ইন্টারকাইনেসিসে, যা যা দরকার তা তা নিল না, নতুন কাঁচামাল লাগলে ফুয়েল লাগলে নিবে কিনা। তারপর এই দুইটাই কি পরবর্তীতে দেখো এন কোষ থেকে দুইটা এন কোষ উৎপন্ন হবে, এই এন কোষ থেকে আরো দুইটা এন উৎপন্ন হবে। তাহলে বলো তো এই জায়গাটা কি মিওসিস 2 না, এন থেকে এন আসলো না, তাহলে সমীকরণিক বিভাজন হলো না, হলো কি না। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো, জিনিসটা বুঝতে পারছো। তাহলে এখান থেকে এইটা হলো মিওসিস 1, মিওসিস 1, এখান থেকে এইটা হলো মিওসিস 2, যেটার আরেক নাম হলো অ্যাকচুয়ালি মাইটোসিস। বলো তোমরা এই জায়গায় বুঝতে পারছো কিনা, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমি সুইভাবে বলি, যদি মিওসিস 1 এখানে হ্রাস হয় 2n থেকে n হয়, তাহলে বলেন তো ক্রসিং ওভারটা এখানে ঘটছে না, প্যাকাইটিন, জাইগোটিন, ডিপ্লোটিন ইত্যাদি ইত্যাদি সমস্ত ঘটনা এখানে ঘটছে কিনা। আর এটা যেহেতু মাইটোসিস, এখানে কোনো নতুন ঘটনা ঘটছে, ঘটে নাই। তাহলে তোমাকে যদি এখন আমি বলি বলো তো সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় কোথায়, এখানে। ফ্লাওয়ার বুকে কোথায় তৈরি হয়, এখানে। টেট্রাট কোথায় তৈরি হয়, এখানে, রাইট, ঠিক কিনা। ডিএনএ ক্রোমোজোম সংখ্যা হ্রাস কোথায় পায়, এখানে। ক্রোমোজোম সংখ্যা সমান কোথায় থাকে, এখানে। তাহলে তোমাকে কি মিওসিস 1 এবং মিওসিস 2 এর পার্থক্যটা পড়তে হবে না চার্ট থেকে, তুমি তো এটা পারো। তোমাকে শুধু এখন এইটা পড়তে হবে যে দুইটার মধ্যে একটু পার্থক্যটা কি আছে, ঠিক আছে। তো এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো একটা আমি ছবি দেখাবো, সেই ছবিটা দেখিয়ে তোমাদের আমি জাস্ট একটা কনসেপ্ট দেবো, ইনশাল্লাহ তোমাদের আর এইটা নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে। ওকে, ইন্টারফেসটা কি আবার বলেন ভাই, ইন্টারফেসটা আবার বলেন। ইন্টারফেস আবার বলা যাবে না তো, এটা গতকালকের ক্লাস ছিল বাবা। সুই ভাই তাহলে আমি একটা চিত্র দিলাম, হ্যাঁ। প্রিয় স্টুডেন্ট বলো তো এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এটা কি 2n না, 2n কি না। মিওসিস 1 আমরা দেখতেছি, তাহলে বলো তো তারপরে ছবিটাতে কি হবে, এরকম হবে না, এরকম হবে কিনা। তারপর এদের মধ্যে কি বিনিময় হবে না, ক্রসিং ওভার হবে না। ক্রসিং ওভারের পরে কি হবে, ক্রসিং ওভার হইলো তারপর হচ্ছে দুইটা কোষ। বলো তো এই কোষটা যদি 2n হয়, এখানে আসলে ক্রোমোজোম কয়টা বলো তো, ক্রোমোজোম কয়টা, কেন দুইটা দিছি না আমরা, একটা ক্রোমোজোম দুইটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলা এই মিওসিস 1 স্টিল কিন্তু আমরা কি দেখতেছি মিওসিস 1। তোমরা শুধু এটা বোঝার চেষ্টা করো একটু, এইটা একটা হইলো, এটা একটা হইলো না। এবার বলো তো তোমরা আমাকে এই জায়গাটা আর এই জায়গার মধ্যে বিনিময় হবে না, এই জায়গা আর এই জায়গার মধ্যে বিনিময় হবে না, হবে কি না বলো তো। এরপর যখন বিনিময় হবে, এরপর যখন দুইটা আলাদা হয়ে যাবে, একটু ভালো করে দেখো, দুইটা কোষ উৎপন্ন হবে না, এইটা এইদিকে যাবে, এইটা এইদিকে যাবে। তাহলে বলো তো মিওসিস 1 ডান কিনা। কোষ ছিল কয়টা, একটা, হইল কয়টা, দুইটা। ক্রসিং ওভার মাঝখানে হয়েছে কিনা, হইছে। বিনিময় হয়েছে কিনা, হইছে। ট্যাট্রাট হয়েছে কিনা, হইছে। এবার দেখো তো এখানে ক্রোমোজোম কয়টা ছিল, একটা, দুইটা, দুইটা ছিল না। এখানে ক্রোমোজোম কয়টা, একটা না। ক্রোমাটিড দুইটা, ক্রোমোজোম কয়টা, একটা। এখানে ক্রোমোজোম কয়টা, একটা। তাহলে বলো তো মিওসিস 1 কি হ্রাস পেল কিনা ক্রোমোজোম সংখ্যা, তোমরা আমাকে বলো। মিওসিস 1 আমরা শুরু করছিলাম দুইটা ক্রোমোজোম দিয়ে, শেষ হইলো কয়টা, একটা একটা করে না। সবাই বুঝছেন জিনিসটা। তাহলে এবার যদি আপনাকে বলা হয় যে মিওসিস 1 কোথায় বিভাজন ঘটে, মিওসিস 1 কোথায় বিভাজন ঘটে অ্যানাফেজ দশায়। আমরা যখন মাইটোসিস পড়ছি, আমরা পড়ছি না যে মাইটোসিসে যদি এরকম থাকে, এই পাশে একটা এসে এই পাশে একটা এসে মাঝখানে বিভাজন ঘটে না, ঘটানোর পর কি হয়, এটার সাথে একটা থাকে এবং পরেরটার সাথে আরেকটা থাকে।
সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় কিনা, তাহলে আমি এখানে লিখি মাইটোসিসে কি হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, সেন্ট্রোমিয়ার বিভাজন। ভালো করে দেখো, ভালো করে দেখো। এবার তোমরা আমাকে বলো তো মিওসিস একের মাইটোসিসে কি, মিওসিস একের কি বিভাজন ঘটলো, এখানে বিভাজন ঘটলো নাকি ক্রোমোজোমের মাঝখানে বিভাজন ঘটলো সুবি ভাই? এই যে এখানে বিভাজন হলো না, হওয়ার পরে এইটাই দিকে আসলো, এইটাই দিকে আসলো না, এখানে বিভাজন হয়েছে, এই যে এখানে তো হওয়ার কথা তাই না, এখানে বিভাজন হওয়ার কথা না, ওই যে ওইটার মতো হয়েছে, হয় নাই। তাহলে তোমরা কি এই জিনিসটা ধরতে পারছো, তোমরা কি এই জিনিসটা ধরতে পারছো? মাইটোসিসে বিভাজন হয় হচ্ছে এই যে এই জায়গায়, এই যে এই জায়গায়, আর এখানে বিভাজন কোথায় হইলো, এই জায়গায়, এই জায়গায় বাহুগুলোর মধ্যে বিভাজন হইলো, রাইট? ঠিক কিনা? এবার যদি আমরা পরের মিওসিস টু দেখি, মিওসিস টু দেখি, তাহলে এই দুইটা তো মাইটোসিসের মতো, এখান থেকে এই কোষটা যদি আমরা ধরি এইটা, তাহলে এখান থেকে কি হবে, দুইটা কোষ উৎপন্ন হবে, এখান থেকে আরো দুইটা কোষ উৎপন্ন হবে, এখান থেকে এই দেখো দুইটা কোষ, এই দেখো দুইটা কোষ উৎপন্ন হলো। তাহলে বলো তো আমাকে মিওসিস টু কি মাইটোসিস না? মাইটোসিসে দেখো তো এই জায়গায় বিভাজন ঘটলো না, এই যে মাঝখানে, এখানে কি এখানে বিভাজন হয়েছে, এখানে। তাহলে মাইটোসিস ওয়ানে বিভাজন হয় এখানে, আর মাইটোসিস টু মানে হচ্ছে, সরি, মিওসিস একে বিভাজন হয় হচ্ছে এখানে, মিওসিস একে বিভাজন হয় এখানে, নট এখানে। মিওসিস টুতে, কারণ এটা মাইটোসিস, মিওসিস টুতে বিভাজন হচ্ছে কিন্তু দেখছেন মাঝখানে, সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটছে। তাহলে বুঝছো যে এই কোষ বিভাজন আর এই কোষ বিভাজনের মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে। এবার বলো তো আমাকে সেন্ট্রোমিয়ারের যদি বিভাজন হয় ক্রোমোজোম সংখ্যা কি সমান সমান থাকে না? এই কোষে একটা ক্রোমোজোম, এখানেও দেখেন একটা একটা করে ক্রোমোজোম। তাহলে সেন্ট্রোমিয়ারের যদি বিভাজন হয় ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, দ্যাট মিনস মাইটোসিস। আর যদি সেন্ট্রোমিয়ারের বিভাজন না হয় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক অর্ধেক হয়, এখানে খুলে যায়, অর্ধেক হয়ে যায়। মাতৃকোষে যেমন দুইটা, সন্তান কোষে দেখো এখন একটা একটা করে। বলো তোমরা বুঝছো কিনা আমার মিওসিস ডান? বলো বুঝছো কিনা? এই জিনিসটা যে ব্যক্তি বুঝবে, তাহলে এখন যখন মিওসিস পড়বে তখন খুব আরামসে নিজে নিজে বুঝে বুঝে পড়তে পারবে। প্রিয় স্টুডেন্ট, আমাদের ক্লাসের 98% শেষ হয়ে গেছে। শুধু তোমরা এইটাই জানবা যে কোথায় সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। মিওসিস একে কিন্তু সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, মিওসিস টুতে হয়। তাহলে মিওসিস একের অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, মিওসিস টুতে যেহেতু মাইটোসিস তাহলে অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি আমাদের স্লাইডে কোনো কিছু বাকি রইল কিনা। এই যে কাজটা শুধু বাকি রইলো, আমি শুধু তোমাদের কাজটা একবার দেখাই দিই যেন তোমাদের মনে থাকে। ঠিক আছে? এই পাশেরগুলো মাইটোসিস, এই পাশেরগুলা মিওসিস। ঠিক আছে? তো তুমি যদি কয়েকটা শব্দ শোনো, ক্ষয় পূরণ, ক্রমাগত ক্ষয় পূরণ, রক্ষা রক্ষা আর বৃদ্ধি, এই তিনটা শব্দ মনে রাখবো, আর দেখবো যে 6টা কাজ তোমার সহজে মনে রাখবে, রক্ষা, পূরণ এবং বৃদ্ধি। ঠিক আছে? শেষ। পুনরুৎপাদন মানে কি? আমার মতো আমি যদি আরেকটা তৈরি করি তাহলে পুনরুৎপাদন কি? মাইটোসিস লাগবে না? আমি 2n, আমার বাচ্চা হবে 2n। ঠিক আছে? গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা, তুমি আমাকে বলো তো মাইটোসিসে কি ক্রসিং ওভার ঘটে? ক্রসিং ওভার যদি না ঘটে আমার মধ্যে যা আছে আমার সন্তানের মধ্যে তাই থাকবে না? তাই থাকবে। তাহলে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা থাকবে, আমার যা আমার সন্তানেরও তাই। মিওসিসে কিন্তু ওটা থাকবে না। এবার চলে আসি আমরা নির্দিষ্ট আকার আয়তন। নির্দিষ্ট আকার আয়তন, এই যে আমাদের দেহের কিন্তু একটা নির্দিষ্ট আকার আয়তন, আঙুলটা এরকম হবে, আঙুলটা কি এরকম মোটা হবে? হবে না। এই নির্দিষ্ট শেপগুলো আছে, বলতো কোন বিভাজনের কারণে? মাইটোসিসের মাধ্যমে। ঠিক আছে? ক্যান্সার টিউমার সৃষ্টি, এটা তো আমরা সবাই জানি, ক্যান্সার টিউমার সৃষ্টি মানে হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস, মাইটোসিসই তো, রাইট সুবি ভাই? রাসায়নিক ভারসাম্য, হ্যাঁ, এই যে একটা জিনিস দেখো, নিউক্লিওপ্লাজমিক ইন্ডেক্স, এটাকে বলা হয় রাসায়নিক ভারসাম্য। আমি সহজ করে বলি, বলতো এর মধ্যে একটা ক্রোমোজোম আছে, নতুন যে 2টা কোষ উৎপন্ন হইল এর মধ্যে কয়টা করে ক্রোমোজোম থাকবে? কয়টা করে ক্রোমোজোম থাকবে? একটা করেই থাকবে না? তাহলে এর রাসায়নিক পদার্থ যতটুকু এরও রাসায়নিক পদার্থ ততটুকু না? এরও রাসায়নিক পদার্থ যতটুকু এরও রাসায়নিক পদার্থ ততটুকু না? এটাকে বলা হয় রাসায়নিক ভারসাম্য বা
নিউক্লিওপ্লাজমিক ইন্ডেক্স, মানে নিউক্লিওপ্লাজমের মধ্যে যা যা থাকবে, মানে ক্রোমোজোমের কথা বলছে আর কি, নিউক্লিয়াসের মধ্যে যা যা থাকবে আর কি, ক্রোমোজোম যা যা থাকবে সমান সমান থাকবে। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, আমরা এটা বুঝলাম। আর মেলিগন্যান্ট নিওপ্লাসিয়া এবং বিনাইন নিওপ্লাসিয়া আমি তোমাদের আজকে পড়িয়েছি। আমরা একটু উপরে আসি, উপরেগুলো আমরা সব পারবো ইনশাল্লাহ। এখন আমরা এই যে দিকে আসি, মিওসিস। বলো তো মিওসিস মানে কি? মেন্ডেলের সূত্র না? তোমরা আমাকে বলো তো মেন্ডেলের সূত্রতে কি হয়? কালো কালো আর হচ্ছে আচ্ছা লম্বা এবং খাটোর মধ্যে বিবাহ হয়, সন্তানের মধ্যে লম্বা খাটো দুইটাই আসে, আসে কি না? তো তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো তো ক্রসিং ওভার ঘটছে না? না ঘটলে সন্তানের মধ্যে লম্বা একজন হবে, একজন আবার খাটো হবে, কেন হবে? ঘটছে কি না সুই ভাই? আপনার সন্তান দুই ধরনের আসছে, তার মানে মিওসিস হয়েছে না মাইটোসিস হয়েছে? যদি মাইটোসিস হইতো আপনার মতোই হইতো না সন্তানরা? তাহলে চায়নাতে কি হয় বলো তো? ফান। চায়নাতে কি হয়? চায়না সবাই সেম, তাই না? না না, সারা পৃথিবীতে সেম। হ্যাঁ, চায়নাতেও চেঞ্জ আছে। আমি তো মোটামুটি থাইল্যান্ড বা হচ্ছে সিঙ্গাপুর বা এই এলাকায় দেখলাম প্রচুর চাইনিজ, আমি দেখছি সব চাইনিজ আলাদা আলাদা, কেউ কিন্তু সেম না। এমন একটা সময় ছিল যখন আমরা হলিউডি মুভি দেখা শুরু করলাম, ছেলে মেয়ে আলাদা করে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে। হ্যাঁ, পরবর্তীতে দেখলাম আচ্ছা বোঝা যায়, ছেলে মেয়ে আলাদা করে বোঝা যায়। আর যাই হোক, তোমরা আমাকে বলো মেন্ডেলের সূত্রে কিন্তু কি হয়? অপত্য বংশের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য চলে আসে, তার মানে মিওসিস। রাইট সুই ভাই? যৌনুক্রম, যৌনুক্রম, যৌনুক্রম মানে কি বোঝো? আমি ধীরে ধীরে আমার মতো আর একটা বাচ্চা পয়দা করলাম, বলো তো এখানে মিওসিস আছে কিনা? আমি শুক্রাণু দেওয়া মানে মিওসিস দেওয়া কিনা? একটা মা যখন, মা তো টুয়েন, সে কি করবে? ডিম্বাণু দিবে, ডিম্বাণু মিওসিস প্রক্রিয়া তৈরি হয় না? তার মানে যে জীবনের ক্রম, জননের ক্রম, এখানে মিওসিস আছে, এই জন্য বলা হয় যৌনক্রম মিওসিস। ঠিক আছে, এবার চলে আসি গ্যামিট সৃষ্টি। বলেন তো শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টিটাকে গ্যামিট সৃষ্টি বলছে না? ওরাই বংশবৃদ্ধি করতেছে না? তাহলে বলেন শুক্রাণু ডিম্বাণু কি মিওসিস না? মিওসিস না? আবার বলেন অভিব্যক্তি মানে কি জানেন? নতুন বৈশিষ্ট্য, নতুন অভিব্যক্তি। অভিব্যক্তি মানে কি মিউটেশন? আচ্ছা কিছু একটা হোক, মিওসিস বৈচিত্র্যের সৃষ্টি। বলো, আমি আমার মতো তৈরি করলাম, দ্যাট ইজ মাইটোসিস। আমি আমার থেকে একটু ভিন্ন তৈরি করলাম, দ্যাট ইজ মিওসিস। তাহলে বৈচিত্র্যের সৃষ্টি হচ্ছে মিওসিস। প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, বলো তো হোয়াট ইজ প্রজাতির স্বকীয়তা? প্রজাতির স্বকীয়তা কি জিনিস? আপনি আমাকে বলেন সবি ভাই। প্রজাতির স্বকীয়তা মানে হচ্ছে দুইটা জিনিস বোঝায়। একটা হলো আপনি আমি একরকম না, আমি আমার বাপের মতো না। যদি মিওসিস না হইতো পৃথিবীতে, বিশাল একটা বিপদ তৈরি হতো। সেটা হলো যে আমার বাপ টুয়েন, শুক্রাণু তৈরি করতো টুয়েন, মা ডিম্বাণু তৈরি করতো টুয়েন, আর আমি হইতাম কি ফোরেন। আমি এবার ফোরেন শুক্রাণু, ফোরেন ডিম্বাণু তৈরি করতাম। তাহলে আমার সন্তান কি হতো? এইটেন। আমার সন্তানরা আবার এইটেন শুক্রাণু এইটেন ডিম্বাণু তৈরি করতো। তাহলে স্বকীয়তা বজায় থাকতো। তার মানে কি মিওসিস লাগবে, মিওসিস দিয়ে আমাকেও টুয়েন হইতে হবে কমিয়ে। আমি আবার শুক্রাণু ডিম্বাণু এক এক করে তৈরি করবো, এন এন করে। আমার সন্তান তখন এন এন মিলে কি হবে? টুয়েন। তাহলে বলেন তো এই যে স্বকীয়তা, ইউনিক ব্যাপারটা, সবসময় একটা স্টেবিলিটি ঠিক আছে কিনা? ক্রোমোজোম সংখ্যা আমরা ধ্রুব রাখতে পারতেছি কিনা? পারতেছি। আচ্ছা আর একটা জিনিস বলে, প্রজাতির স্বকীয়তা কি জিনিস? সেটা হলো আমি স্বকীয় বা ইউনিক। আমার বাবা ছিল ইউনিক, আমাদের দুইজনের মধ্যে মিল থাকতে পারে কিন্তু অমিল আছে। যেটা অমিল সেটা আমার ইউনিক্স, ইউনিসিটি। আমার বাপের মধ্যে যেটা আমার থেকে অমিল সেটা আমার বাপের স্বকীয়তা। বুঝতে পারছেন? তো এইগুলো হচ্ছে প্রজাতির স্বকীয়তা। এর লাস্ট যেটা বলো, এই যে গ্যামিট সৃষ্টি এবং জননক সৃষ্টি একই কথা না? একই কথা বারবার লিখে লিখে বাড়াইছে, রাইট? ওকে, শেষ। তাহলে আমরা আমাদের আজকের পড়ালেখা মোটামুটি শেষ করে ফেলছি। প্রিয় স্টুডেন্ট দেখো, আমি তোমাদের প্রোফেজ 1 পড়িয়েছি। প্রোফেজ 1-এ যে যত বেশি দক্ষ, পরীক্ষায় পরীক্ষায় সে তত ভালো করবে, পরীক্ষায় সে তত ভালো করবে। বলো, তোমরা কি আজকে ক্লাস বুঝতে পেরেছো? তোমরা কি আজকে ক্লাস বুঝতে পারছো? এখন বলো তোমরা আমাকে, আজকে রাত্রে যদি তোমাদের কোনো ইস্যু থাকে আমি একটা পোস্ট দিব,
তোমাদের যে জায়গাগুলো প্রবলেম আছে তোমরা একটু লিখবা। দয়া করে এমন কোনো প্রবলেম লিখবা না যেটা ক্লাস করলে পারবা, যেটা বই পড়লে পারবা। বই পড়ছো, ক্লাস করছো, কিন্তু পারো নাই, সেই প্রবলেমটাই শুধু তুমি সেখানে দিয়ে দিবা। আজকে নতুন কিছু শিখছো কিনা, 2 বছর একাডেমিক পড়ে আসছো, সামনের এইচএসসি পরীক্ষা যারা দিবা তারা বলো এইচএসসি পরীক্ষায় অন্যদের থেকে কনফিডেন্টলি আরো 2 মার্ক বেশি পাবা কিনা এই চ্যাপ্টার থেকে। সামনে আমাদের আগামীকালকে টিস্যু শুরু হবে, টিস্যুতে তো আরো মজা আছে, টিস্যুতে শুধু লজিক আর লজিক, খুবই দারুণ কিছু হবে। থ্যাংক ইউ সবাইকে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।